দিন আপনার আশেপাশেই ছিলাম। বাসার খবর তো কিছু জানি না। আসপিন রেগে কয়েকটা বিশ্রী গালি দিল, চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, তোদের কি আমি আমাকে পাহারা দিতে রেখেছি? আমার সাথে কি আমার গার্ড নেই? তোরা কেন আমার পিছু আসলি? আমার পরিবারের কিছু হলে সব কয়টাকে আমি জ্যান্ত পুঁতে দিব। রফিক তরতর করে ঘামছে, ভয়ের চোটে ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা। মিনমিনে গলায় বলল, স্যার, আমি আসতে চাইনি। ম্যামকে তো চিনেন, আমাকে জোর করে পাঠিয়েছেন। তবুও আমি 5 জনকে রেখে এসেছি ম্যামকে না জানিয়ে। আমি ওদের কল করে দেখছি। রফিক কল কেটে দ্রুত ওই গার্ডেনের কল করলো। কেউ কল রিসিভ করছে না। আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে। এখন প্রায় ভোর হতে চলল। সারা রাত ভোট গণনার কাজ হয়েছে। আসপিন স্টিয়ারিংয়ে আঘাত করলো। রাগে দুঃখে তার ভেতরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা হওয়ায় গাড়ি হাই স্পিডে চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মিনিট পরেই বাহাদুরের গাড়ি আসপিনকে ধরে ফেলল। আসপিনের সেদিকে হুঁশ নেই। আজ রাস্তাটাও অনেক দীর্ঘ মনে হচ্ছে। নূরের এই অতিরিক্ত বোঝার ফল যদি তাকে আবারও নিঃস্ব করে দেয়, তাহলে নূরকে শাস্তি পেতে হবে। ক্ষমা পাবে না নূর। আশিয়ান বাড়িতে ঢুকে স্থির হয়ে গেল। মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে। সব কিছু এদিক সেদিক পড়ে আছে। ভাঙা কাঁচ মারিয়ে একটু সামনে এগোতেই মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখল আশিয়ান। কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে বুঝতে পারল মায়া বেগম আর বেঁচে নেই। তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। কপালের দিকটা থেতলে গেছে, পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আশিয়ান কাঁপছে। এই হাতে কত মানুষ মেরেছে, অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত দিতে তার হাত কাঁপছে। ঝাপসা চোখে চারিদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আশিয়ান। তার ধারণা সত্যি হয়ে গেল, মায়া বেগম আর বেঁচে নেই। ড্রয়িং রুমে কয়েকজনের লাশ পড়ে আছে, তাদেরকে গুলি করা হয়েছে। আশিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। নূর ঠিক আছে তো? তার প্রিন্সেসটা কোথায়? আসমিনের রুমের সামনে ছোপ ছোপ রক্তের দাগ দেখে কলিজা কেঁপে উঠল আশিয়ানের। কোমর থেকে নিচের রিভলভারটা বের করে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ঠিক সেই সময় আসমিন প্রবেশ করলো বাড়িতে। গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে। সিঁড়ির কাছে এসে থমকে গেল আসমিন। মায়া বেগমের নিথর শরীরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ধীর পায়ে তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে। বাহাদুর তার দল নিয়ে উপরে চলে গেছে। সবাইকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি চেক করার জন্য। আসমিন মায়া বেগমকে রেখে টলমল পায়ে উপরে উঠছে। বারবার পা ভেঙে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল সে। বাহাদুর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে আসমিনের রুমের দরজার সামনে। আসমিনের বুকের ব্যথা বেগতিকভাবে বেড়ে যাচ্ছে। আসমিন কাছে আসতেই বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো। আশিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে। পাখির ছোট্ট দেহটা নিস্তেজ হয়ে আছে আশিয়ানের কোলে। মাথা থেকে ছুঁইয়ে ছুঁইয়ে রক্ত পড়ছে। আসমিন ঝাপসা চোখে একবার চোখ বোলালো। আশিয়ান নীরবে অশ্রু ছড়াচ্ছে। আসমিন পাখিকে আশিয়ানের কাছ থেকে নিজের কোলে নিল। বুকে চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আসমিন। সকালে এই হাতে নিজের পুতুলগুলোকে কোলে নিয়ে আদর করেছে সে। তখন তারা খিলখিল করে হাসছিল। এখন সেই আদরের মেয়েকে নিস্তেজ দেখে কলিজা ফেটে যাচ্ছে আসমিনের। হুট করেই আসমিনের কান্না থেমে গেল। চিৎকার করে আশিয়ানকে ডেকে বলল, আশিয়ান, আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে। বাহাদুর, গাড়ি বের করো, আমার মেয়েকে হসপিটাল নিয়ে যাও ভাই। আশিয়ান এসে পাখিকে নিচের কোলে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। বাহাদুর দৌড়ে বেরিয়ে গেল আশিয়ানের সঙ্গে। আসমিন কয়েক সেকেন্ড নিচের রক্তাক্ত হাত আর পাঞ্জাবির দিকে তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তার সুখ আর নূরকেও যে খুঁজতে হবে। কয়েকজন গার্ড এসে জানালো নূর আর সুখকে বাড়ির পিছনের বাগানে পাওয়া গেছে। আসমিনের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সে সেদিকে ছুটল। একটা ঝোপের আড়ালে থেকে হালকা কান্নার আওয়াজ আসছে। সেখানে গিয়ে সুখকে দেখে আসমিনের জানে পানি এলো। সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ কান্না করার
তরুণ গলা ভেঙে গেছে। সুখকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আসমিন চারিদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে। একজন গার্ড এসে নূরকে দেখিয়ে দিল। রক্তাক্ত হয়ে একপাশে পড়ে আছে নূর। মেয়েকে বাঁচাতেই ছোপের আড়ালে লুকিয়ে রেখেছিল হয়তো। আসমিন নূরের রক্তাক্ত দেহটাকে এক হাতে বুকে আগলে নিল। রক্তাক্ত চোখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করব না নূর, এর শাস্তি তোমাকে পেতে হবে। একজন গার্ড এসে ভয়ে ভয়ে আসমিনকে বলল, স্যার, আমজাদ স্যারের গুলি লেগেছে। ম্যামের অবস্থাও ভালো নয়। প্লিজ স্যার, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলুন। হাসপাতাল চত্বরে মানুষের ঢল নেমেছে। আসমিনের দলের কয়েকশো লোক এসে জমা হয়েছে সেখানে। সবার চেহারায় তীব্র ক্ষোভ বিদ্যমান। সাধারণ জনগণও এসেছে। অনেকে এসেছে তামাশা দেখতে, আবার অনেকে প্রিয় নেতার খারাপ সময়ে ছুটে এসেছে তাকে একটু সান্ত্বনার বাণী শোনাতে। অমি, সানভি, আশিয়ান, বাহাদুর সবার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আসমিন, নূর, আমজাদ চৌধুরী আর সুখকে নিয়ে হসপিটালে পৌঁছতে পৌঁছতে নিজেই স্ট্রোক করে বসেছে। তাকে হসপিটালাইজড করতে হয়েছে সবার আগে। পরিস্থিতি দেখে সানভি পাগলের মতো কান্না করছে। কিছুক্ষণ পর পর হাত পা ছেড়ে বসে পড়ছে। হাতে পায়ে সামান্যটুকু শক্তিও পাচ্ছে না সে। বাহাদুরের মতো শক্তপোক্ত মানুষটাও বিধ্বস্ত চোখে শুধু ফ্যালফ্যাল করে এদিক সেদিক তাকাচ্ছে। অমি আর আশিয়ান পাগলের মতো একবার নূরের কাছে যাচ্ছে তো একবার পাখির কাছে যাচ্ছে। আসমিনের কেবিনের সামনে কাউকে অ্যালাউ করছে না ডাক্তার। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা কড়া পাহারায় আছে। পুরো হসপিটাল পুলিশের লোকেরা ঘিরে রেখেছে। তদন্ত কমিটি বসেছে। পুরো শহরে কারফিউ জারি হওয়ার মতো অবস্থা। আমজাদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। নূরের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পেটের মধ্যে কয়েকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করার ফলে খাদ্যনালী অনেকটা কেটে গিয়েছে। নূরের অপারেশন চলছে, বাঁচার আশা ক্ষীণ। পাখি এখন কিছুটা ভালো আছে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে। রফিক তার সিকিউরিটি টিমের 5 জনের লাশ সমস্ত ফর্মালিটি শেষ করে পরিবারের হাতে হস্তান্তর করেছে। মায়া বেগমের লাশ মর্গে রাখা হয়েছে। পোস্টমর্টেম করার পরে তাকে দাফন করা হবে। অমি আপাতত পোস্টমর্টেম করতে নিষেধ করেছে। আসমিনের অনুমতি ছাড়া সেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আসমিন এখন কিছু বলার অবস্থায় নেই। আশিয়ান নিজের লোকেদের লাগিয়ে দিয়েছে হামলাকারীকে খুঁজে বের করার জন্য। শুভ্র মুখটা রক্ত জবার মতো লাল হয়ে আছে। তার চিৎকারে হসপিটালের স্টাফরাও কেঁপে কেঁপে উঠছে। আমি ওদের চাইনি জান। আকাশ থেকে আনবে না পাতাল থেকে আনবে আমি জানি না। আমি আজকের দিন শেষ হওয়ার আগেই সব কয়টাকে আমার চোখের সামনে দেখতে চাই। কে করেছে, কেন করেছে তার কোনো এক্সপ্রেশন চাই না। ওদের আমার সামনে চাই, পুরোপুরি জ্যান্তম। একটা আছরও যেন ওদের গায়ে না লাগে, বুঝেছ? মিজান ভয়ে জড়সড় হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে স্যার। আশিয়ান ফোন রেখে অপারেশন থিয়েটারের দিকে ছলছল চোখে একবার তাকালো। বাহাদুর অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আশিয়ান গম্ভীর গলায় বাহাদুরকে বলল, বাহাদুর, আমাদের ব্যক্তিগত গার্ডরা যদি নাও থাকে তবু এরকম হামলা হওয়ার কথা নয়। সরকারি ফোর্স তো ছিল, তাদের থাকা অবস্থায় এরকম হামলা হলো। তোমার কি মনে হয়? বাহাদুর ভনিতা না করে সরাসরি বলল, 25 জন পুলিশের মধ্যে 12 জন অজ্ঞান ছিল স্যার। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 13 জন মারা গেছে স্যার। কেউ তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। তাদের খাবার যারা তৈরি করত তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। আশিয়ান একবার দূরে এদিক ওদিক ছুটতে থাকা অমির দিকে তাকালো। অমিত সব সময় এমন শান্ত থাকা তাকে বারবার ভাবিয়ে তোলে। মায়ের পেটে একসাথে থাকা সত্ত্বেও তারা দুজন কত ভিন্ন। সে পাখিকে নিয়ে এসে পাগলের মতো ব্যবহার করেছে। তার হুঙ্কার ডাক্তাররা পাখিকে ধরতেও ভয় পাচ্ছিল। অবশেষে কয়েকজন সিনিয়র ডাক্তার এসে তাকে সামলেছে। নৌরার সুখকে নিয়ে আসার পর যখন আসমিন অসুস্থ হয়ে গেল তখন আশিয়ান উন্মাদের মতো করেছে। সানভি তো হাউমাউ করে কেঁদে দিয়েছে, কিন্তু অমি ছিল শান্ত। সবাইকে সামলে নিজের দায়িত্বগুলো কত সহজেই না পাগল করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলছে। মিনিস্টার আসমিন চাইন চৌধুরীর পরিবারের উপর হামলা করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পরিবারের এই অবস্থা দেখে আসমিন চাইন চৌধুরী নিজের অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানিয়েছেন। 3 দিন পর জ্ঞান ফিরেছে আসমিনের। পুরো সময়টা পরিবারের সদস্য ছাড়া আর কাউকে অ্যালাউ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব আর ডিবি পুলিশ সারাক্ষণ পাহারায় আছে। সাংবাদিকরা দিনরাত হসপিটালের নিচে কাটিয়ে দিচ্ছে লাইভ নিউজ করে। এই পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি। তবে আশিয়ান লারা আর তার বাবাকে তুলে এনেছে। সেদিন বাড়িতে লারা এসেছিল, তা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। কিন্তু মিনিস্টার আসমিন চাইন চৌধুরীর বাড়িতে হামলা করার মতো কলিজা লারা বা তার বাবার এখনো হয়নি। এর পেছনে অন্য কারো হাত আছে নিশ্চিত। পেয়াদাদের সমাধান করলেই রাজার নাম বের করা যাবে। একজন মাফিয়া হিসেবে আশিয়ান বড় নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা সিরিয়ালে কিলারদেরও হার মানায়। আসমিন জ্ঞান ফেরার পর থেকে শুধু মেয়েদের দেখতে চাইছে। সুখ এখন পুরোপুরি সুস্থ, তবে পাখির কপালে 2টো সেলাই পড়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসমিনের কাছে সুখকে এনে দিল সানফি। ডাক্তার আসমিনকে বেশি কথা বলতে ও নড়াচড়া করতে নিষেধ করেছে। আসমিন সুখকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগমের কথা জিজ্ঞেস করলেও নূরের কথা একবারও জিজ্ঞেস করেনি আসমিন। উপরে অভিমান থাকলেও মনে মনে সে অস্থির হয়ে উঠছে নূরের জন্য। সানভি বোধহয় আসমিনের মনের কথা বুঝতে পারল, তাই নিজে থেকে নূরের অবস্থার কথা জানালো আসমিনকে। নূরের সার্জারি হয়ে গেছে। আপাতত সব ঠিক হলেও নূরের সুস্থ হওয়া সময় সাপেক্ষ ব্যাপার। শারীরিক যন্ত্রণা ঠিক কতটা সহ্য করতে পারবে তাও দেখার বিষয়। প্রতিদিন তার খাদ্যনালী 2 বার করে ড্রেসিং করতে হবে, তাই অপারেশন হলেও পেট সেলাই করা হয়নি। খাদ্যনালী প্রায় 70% কেটে গিয়েছিল। নূরের এখনও জ্ঞান ফেরেনি। বেঁচে গেলেও সুস্থ হওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ। আসমিন স্তব্ধ হয়ে গেল। তার কলিজাটা মনে হয় কেউ বারবার খণ্ড খণ্ড করছে। সব পরিস্থিতিতে শান্ত থাকা মানুষটা মেয়েটাকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সানফির চোখের কোণেও পানি জমেছে। আসমিনের সামনে কান্নাকাটি করা সম্পূর্ণ নিষেধ। সানফি আসমিনকে আশ্বস্ত করল সবাই ঠিক আছে। আসমিন অসহায় চোখে সানফির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমার এত অসহায় লাগছে কেন সান? আমি কেন আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না? আমার পাখি নূর বাবা না জানি কতটা অসহায় ছিল তখন। ওরা আমাকে খুঁজেছে সান, আমার নাম ধরে ডেকেছো হয়তো বাঁচার আশায়। আর আমি এসি রুমে আয়েশ করে বসেছিলাম। আমার পাখিকেও ওরা আঘাত করেছে। মায়া আন্টিকে মেরে ফেলেছে সান। আমি কি ব্যর্থ ছেলে, ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ বাবা? আমি ওদের সুরক্ষা দিয়ে পারিনি সান। আমার নজর রাখা উচিত ছিল। আসমিনের এমন তীব্র অসহায় গলা শুনে সানভির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কোনো রকম সান্ত্বনা না দিয়ে শক্ত গলায় বলল, আমরা কাউকে ছাড়বো না স্যার। ওদের দেহের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব কার কলিজায় ওরা হাত দিয়েছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, একটা কেউ ছাড়বো না। আসমিন চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আশিয়ানের সামনে মিটমিট করে হাসছে লারা। লারার বাবার মুখেও ক্রূর হাসি। আশিয়ান ভ্রু কুঁচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। আসমিনের নিষেধ না থাকলে এতক্ষণে এদের লীলা খেলার সাঙ্গ হয়ে যেত। আশিয়ান 2 দিকে মাথা ঝাঁকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। মাথা হালকা উঁচু করে অসহায় গলায় বলল, এভাবে হেসো না লারা সোনা, আমার চুলকানি হয়, হাত নিষ্পিস করে। তোমার ঢাকুলার মতো মুখটা ভেঙে দিতে ইচ্ছে করে তো শোনা। আমি আবার মেয়েদের গায়ে হাত তুলি না বাবু, এই রড চলবে তো? লারার মুখটা পাং শুটে হয়ে গেল। আশিয়ানকে বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল, আমাকে তুমি কিছুই করতে পারবে না। আমার গায়ে একটা টোকা লাগলেও তোমার সৎ মায়ের মাথা ঝাঁঝরা করে দিবে। আশিয়ান অলস হাই তুলল। এই মুহূর্তে রাগের মাত্রা তার আকাশ সম। হাতের রডটা এদিক সেদিক ঘুরিয়ে হুট করেই লারার বাবার গায়ে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করা শুরু করলো। আচমকা আক্রমণে লারার বাবা দিশা হারিয়ে ফেলল। কয়েক সেকেন্ড পর আর্তনাদ করে উঠল সে। লারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। হুঁশ ফিরতেই সে চিৎকার করে আশিয়ানকে থামতে বলল। হুমকি দিয়ে বলল, পাপাকে ছেড়ে দাও আশিয়ান,
কেন নিজের ধ্বংস ডেকে আনছো? কাদের সাথে লাগতে যাচ্ছ সে ধ্যান আছে? ওরা তোমাকে শেষ করে দিবে। আমাদের সাথে হাত মেলাও, নিজের প্রতিশোধও নিতে পারবে, সমস্ত সম্পত্তিও তোমার হয়ে যাবে। আশিয়ান থেমে গেল, হাঁপাতে হাঁপাতে ঘাড় বাঁকা করে লারার দিকে তাকালো। লারা ভয়ার্থ চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে, হাত পা থর থর করে কাঁপছে। আশিয়ান লারার ঘামে ভিজে যাওয়া মুখের দিকে তাকিয়ে ক্রূর হাসল, রডটা নিচে ফেলে আহ্লাদি গলায় বলল, ভয় পেও না সোনা, আমি ভালো ছেলে। তোমার কথা শুনে একটু হাত চালাতে ইচ্ছে হয়েছিল, আমি কিন্তু বেশি জোরে মারিনি। কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার আমাকে ভিখারি মনে হয় বাবু? আমাকে চেনো না? আমি কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া আর কে আছে আমাকে ধ্বংস করার? আর বাকি রইল মিসেস শিকদারের কথা, তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মূল্য কি বাঁচলো আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমাদের কি হবে জান? আমি তো তোমাদের ছোট ছোট পিস করব, তখন তোমাদের কে বাঁচাবে শোনা? এর চেয়ে ভালো তাদের ঠিকানাটা আমাকে দিয়ে দাও বাবু। লারা ভয়ার্থ চোখে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। তার বাবার অবস্থা করুণ, মনে হয় না বেশিক্ষণ বেঁচে থাকবে। আশিয়ান লারাকে চুপ থাকতে দেখে আফসোসের স্বরে বলল, ভাইয়ের হাতের আদর খেতে চাইছো বুঝি? আহা শোনা, আমিও কিন্তু কম আদর করতে জানি না। টেস্ট করতে চাও? আসমিন আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছে। সুখকে সামলানো মুশকিল হয়ে পড়েছে তাদের জন্য। মায়া বেগম থাকলে অবশ্য সুখকে সামলাতে পারত। আসমিনের বুক ভার হয়ে এলো মায়া বেগমের কথা মনে হতেই। এই মানুষটাকে সে অকারণেই ভালোবাসে, মানুষটাও তাকে আগলে রেখেছিল নিজের ছেলের মতো। আজ সেই মানুষটাই নেই। সুখকে লোবানাক সামলাচ্ছে। আজ সকালে সে কানাডা থেকে ফিরেছে, আরও কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সে কোনোভাবেই দূরে থাকতে পারেনি। লোবানা তাদের জন্য বরাদ্দকৃত কেবিনে গিয়ে বসল। আসমিন নূরের কেবিনের সামনে এখনো দাঁড়িয়ে। আমজাদ চৌধুরী এখন মোটামুটি সুস্থ, তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু নূরের অবস্থার কোনো উন্নতি হয়নি। আসমিন নূরের জ্ঞান ফেরার অপেক্ষায় আছে। লারার সাথে কথা বলা আর না বলা সমান সে জানে। ওপর মহলের কারোর হাত আছে এতে সে নিশ্চিত। মাফিয়াদের ব্যবহার করেছে তারা জালের সবগুলো আটকে, শুধু চাল গুটিয়ে আনার অপেক্ষা। ততক্ষণ তারা নিজেদের মুক্ত ভেবে সাঁতার কাটতে থাকুক। এখন পরিবার থেকে এক মুহূর্ত দূরে থাকা সম্ভব নয়। সব সময় সে এখানেই থাকবে, তার আপন মানুষগুলো চোখের সামনে রাখবে সব সময়। হাসপাতালে নিরাপত্তার জন্য সর্বত্র র্যাব আর ডিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে আসমিন কাউকে ভরসা করছে না। সর্ষের মধ্যেই ভূত আছে, তাই হাসপাতাল থেকে এক পাও নড়ছে না সে। পরিবার যদি না থাকে প্রতিশোধ নিয়ে কি হবে? সবগুলোকে হাজার ভাগ করলেও তো তাদের ফিরে পাওয়া যাবে না। স্যার, লারার বাবা মারা গেছে। আসমিন কিছু বলল না, দরজার ছোট্ট গ্লাস দিয়ে নূরের ওপর চোখ রেখেই বলল, টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও, অবশ্যই লারার সামনে করবে। সানভি দেরি করলো না, দ্রুত প্রস্থান করলো। অমি পাখির কাছেই সারা দিন থাকে। 2 ঘন্টা অফিস সামলে বাকি সময়টা পাখির কেবিনেই কাটিয়ে দেয়। নূরের জন্য এখন আসমিন আছে, সেও প্রয়োজনে সাহায্য করে আসমিনকে। রাতে আসমিন 2 মেয়েকে সাথে করে পাখির কেবিনে শুয়ে পড়ে। পাখির বেড অবশ্য আলাদা। সবার সময়গুলো দুর্বিষহ হয়ে উঠেছে। আসমিন আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। যাদের সাথে তার মনের কথাগুলো খুলে রাখে তারা কেউই তো কথা বলার অবস্থায় নেই। এখন আসমিনের সামনে একটি শব্দ করতেও সবাই ভয় পায়। পুলিশের তদন্ত অনুযায়ী আসমিনের বাসায় কয়েকজন মাফিয়া এক হয়ে প্ল্যান মাফিক আক্রমণ করেন। আসমিনের জন্য তাদের কয়েকশো কোটি টাকা লোকসান হয়েছে। সেই ক্ষোভ থেকেই তারা আসমিনের পরিবারের উপর আক্রমণ করে। সিকিউরিটিতে থাকা কয়েকজন পুলিশকে হাত করে বাড়ির ভিতরে ঢোকে তারা। জড়িত থাকা পুলিশ সদস্যরা বাকিদের খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলে। কয়েকজন বাঁচলেও সবাই বাঁচতে পারেনি। ওই নারী চক্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের রিপোর্ট শুনে আসমিন কিছু বলল না, ইশারায় তাদের বেরিয়ে যেতে বলল। অমি ক্লান্ত গলায় বলল, ওদের পুলিশ কাস্টডিতে রাখা যাবে না স্যার,
কামিনী ম্যামের বিষয়টা তাহলে সবার সামনে চলে আসতে পারে। আসমিন চুপ করে চোখ বন্ধ করে রইল। এর মধ্যেই একজন নার্স হন্তদন্ত হয়ে এসে বলল। আসমিন দ্রুত পায়ে চলে গেল নূরের কেবিনে। নূর চোখ পিটপিট করে তাকিয়ে আছে। কয়েকদিনে পুতুলের মতো মুখটা কেমন লাল হয়ে গেছে। কেউ দেখলে বলবে না এই মেয়েটা দুধের মতো ফর্সা। আসমিন নিচু হয়ে নূরের কপালে চুমু খেলো। নূরের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত গলায় বলল, আমাদের মেয়েটা ঠিক আছে, এখন শুধু তুমি ঠিক হয়ে যাও। আমি তোমার চিন্তায় শুকিয়ে যাচ্ছি বউ। নূর ঠোঁট হালকা বাঁকা করে ফেলল। কপালে ভাঁজ ফেলে পুনরায় চোখ বুজে রইল। শরীর ব্যথায় অবশ হওয়ার জোগাড়, কথা বলার অবস্থায় নেই, না হলে দু কথা শুনিয়ে দিত। আসমিন একটা চেয়ার টেনে নূরের হাত ধরে বসে পড়ল। পরপর কয়েকটা চুমু খেয়ে নূরের হাতটা নিচের গালে লাগিয়ে বসে রইল। নূর, নূর নিজের চোখ দুটো টেনে খুলে আসমিনের দিকে তাকালো। আসমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমি খুব অভাবী নূর, একেবারে ভিখারির মতো অভাবী। আমার জীবনে ভালোবাসা, স্নেহ, যত্ন এগুলো করার মতো কখনোই কেউ ছিল না। আমি বড্ড লোভী জানো, আমার একটা পরিবারের বড় লোভ। নূর, ভালোবাসার কাঙাল আমি। আগে আমার কোনো পরিবার ছিল না, এখন তোমরা আছো, তুমি আছো, আমার মেয়েরা আছে। তোমাদের ছাড়া আমি শূন্য বরাবর। আমার জন্য হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি মনের জোর হারিয়ে ফেলো না। আমি আছি তোমার পাশে। তুমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বাবুদের আম্মু। আমার তোমাকে চাই, আমার বুকে চাই। খুব দ্রুত টুইন্স ছেলের বাবা হতে চাই। আমার প্রেম পেলে আমি কি করব বলো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে? 2 সেকেন্ডের জন্য অক্সিজেন মাস্কটা খুলে একটা চুমু খাবো। রাগ করো না, নিঃশ্বাসটা একটু আটকে রাখো বউ। আজ 8 দিন হয়ে গেছে চুমু খাই না। আসমিন সত্যি সত্যি অক্সিজেন মাস্ক খুলে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর হতবম্ব হয়ে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে মাস্কটা আবার ঠিকঠাক লাগিয়ে দিল। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সুখ পাখি তোমার পথ চেয়ে বসে আছে নূর। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো, আমরা সবাই তোমার পাশে আছি। আসমিন কথা শেষ করে নূরের মাথায় হাত বুলিয়ে দিতেই একজন নার্স এসে নক করলো। আসমিন ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। নার্সটি কাচুমাচু করে বলল। আসমিন অসহায় চোখে তাকালো নূরের দিকে। নূরের যন্ত্রণার কথা চিন্তা করে তার বুকের ব্যথা বাড়তে লাগলো। ডক্টর তাকে টেনশন করতে পুরোপুরি নিষেধ করেছে, অথচ তার মাথায় দেশের টেনশন, জনগণের টেনশন, দলের টেনশন, বউয়ের টেনশন, বাবা আর মেয়েদের টেনশন। মন্ত্রী হয়ে সে টেনশন করবে না, এটা কিভাবে হতে পারে? আসমিন সব চিন্তা বাদ দিয়ে নূরের দিকে গভীর চোখে তাকালো। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটাই হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না বউ, খারাপ সময় কেটে যাবে, যন্ত্রণা কমে ঘাও শুকিয়ে যাবে। তবে যারা এই কাজ করেছে তারাও এই পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে। আমাদের দিকে তাকিয়ে এই খারাপ সময়টুকু সহ্য করে নাও। বিশ্বাস করো, যদি সম্ভব হতো তাহলে তোমার সকল যন্ত্রণা আমি নিয়ে নিতাম। তোমাকে এভাবে দেখে আমার কাছে এর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণার। নূর মলিন হাসল। চোখ বুজে আসমিনকে আশ্বস্ত করলো সে ঠিক আছে। আসমিন নূরের কপালে আর একবার চুমু খেয়ে কেবিন ত্যাগ করলো। নূরের কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। এখানে থাকলে হয়তো নিজেই আবার অসুস্থ হয়ে যাবে। আসমিন আমজাদ চৌধুরীর কেবিনে ঢুকে তার বেডের পাশে বসে পড়ল। আমজাদ চৌধুরী আধশোয়া হয়ে বসে আছে। আসমিনকে দেখে নড়ে চড়ে বসলো আমজাদ চৌধুরী। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, কেমন আছো আব্বু? আমজাদ চৌধুরী শান্ত গলায় বলল। আসমিন তপ্ত শ্বাস ফেলল। দৃষ্টি নিচের দিকে রেখে মলিন গলায় বলল, মায়া আন্টি দাফনের ব্যবস্থা করতে হবে আব্বু। বডি ডিকম্পোস্ট হওয়া শুরু হয়েছে। আসমিনের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে তাকালেন। সবার সুস্থতার খবর পেলেও মায়া বেগমের কোনো খবর কেউ তাকে বলেনি। আমজাদ চৌধুরী সানফির কাছে জানতে চেয়েছিল কয়েকবার, সানফি বারবার এড়িয়ে গেছে। খারাপ লাগছে আব্বু? আমজাদ চৌধুরী নিজেকে সামলে চোখ সরিয়ে নিল। তার খারাপ লাগছে মায়া বেগমের জন্য। লাগা উচিত। সত্যিকার অর্থে স্ত্রী সেই ছিল তোমার। মিসেস চৌধুরী ছিল নামে মাত্র।
অথচ দেখো মিসেস চৌধুরী তোমার সাথে যা করেছে, তুমিও ঠিক একই কাজ মায়া আন্টির সাথে করলে। সে তার স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়েই দুনিয়া ছেড়েছে। অন্তত পক্ষে তার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো। বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষের তার উপর মায়া জমে যায়। তিনি একজন মানুষ ছিলেন আব্বু। আমরা তাকে ভালোবাসা তো দূর, একজন মানুষ হিসেবে সম্মানটুকু করতে পারিনি। অথচ আমাদের জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল। এত ঋণ কিভাবে শোধ করবো আব্বু? আমজাদ চৌধুরী নিশ্চুপ হয়ে আছে, কিছু বলার নেই তার। সে মায়া বেগমের সাথে কখনো ভালো করে কথাও বলেনি, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অথচ মায়া বেগম তার সব দায়িত্ব পালন করেছে, তার বকার আগেই সব কিছু তার সামনে হাজির করেছে। অথচ তার পরিবর্তে সে বারবার তাকে অপমান করেছে। আসমিন আর কিছু বলল না, নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আসমিন বেরিয়ে যেতেই আমজাদ চৌধুরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে এলো। আসমিন অমিকে নিয়ে বেরিয়ে গেল আশিয়ানের আস্তানার দিকে। আশিয়ান নাফিসা শিকদারের খোঁজ পেয়েছে কাল। আজ আসমিন যাবে সেখানে। কোনো রকম সিকিউরিটি ছাড়া সবার চোখের আড়ালে বেরিয়েছে আসমিন। যেখানে যাবে সেখানে সরকারি সিকিউরিটি নেওয়া মানে শত্রুর কানে নিজ দায়িত্বে খবর পৌঁছে দেওয়া। আসমিন বেরিয়ে যেতেই অমি সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আশিয়ান সিগারেটে টান দিয়ে লারার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করল। লারার অবস্থা পানিবিহীন মাছের মতো। 2 দিন গলায় খাবার তো দূর, পানিও চটেনি। আশিয়ান সিগারেট নিচে ফেলে পা দোলাতে লাগলো। তার যখন মেজাজ খারাপ থাকে তখন সে অস্বাভাবিকভাবে পা দোলায়। আশিয়ান পা থামিয়ে গম্ভীর গলায় পড়ল, শোনো জান, আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি। ভাই আসছে, বুঝলে? ভাই যখন তোমাকে আদর করবে আমার কিন্তু তখন সহ্য হবে না। আমি আবার খুব পজেসিভ, রেগে তোমাকে একটু মারধর করলে রাগ করবে না কিন্তু, ঠিক আছে সোনা? লারা নিভু নিভু চোখে তাকালো আশিয়ানের দিকে। আশিয়ান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন প্রেমিকার প্রতারণার অপেক্ষায় আছে। কখন প্রেমিকা প্রতারণা করবে আর কখন সে হাত চালাবে। তুমি আমার ভালোবাসা বুঝলা না জান। ঠিক আধা ঘন্টা পরে আসমিন এসে হাজির হলো, দ্রুত পায়ে এসে সোজাসুজি লারার সামনে বসে পড়ার। লারার জ্ঞান নেই। আসমিন বিরক্ত হলো, হাঁক ডেকে সানভিকে ডাকলো। সান, বেবিকে তুলে দাও। কতদিন তার সুরেলা গলায় কথা শুনি না, শুনতে ইচ্ছে করছে তো। সানভি ক্লান্ত পায়ে পাশের রুম থেকে বেরিয়ে এলো। লারার বাবার লাশ গুম করে এখানেই থেকে গিয়েছে সে। আশিয়ানের বিশ্বাস নেই, কখন আবার লারাকেও মেরে দেয় ঠিক নেই। আশিয়ানকে তার সুস্থ মানুষ মনে হয় না, অনেকটা সাইকো ভাব আছে তার মধ্যে। সানভি ঢুলু ঢুলু পায়ে 1 বালতি পানি এনে লারার দিকে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ড পর লারা পিটপিট করে চোখ খুলল। লারা বেবি, এ কি অবস্থা তোমার? আহা, কি নির্দয় ওরা! তাই বলে এভাবে মারবে? গালের এক পাশে তো এখনো দাগই পড়েনি ভালো করে। বলতে বলতেই ঠাটিয়ে এক চর বসালো মহিলা গার্ড। আসমিন তার দিকে তাকিয়ে মুচকি হাসলো, হাসি হাসি মুখ করে বলল, এই জন্যই তোমাকে এত ভালো লাগে জেনি, না বলতেই সব বুঝে যাও। অমি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আশিয়ান নিজের আধ খাওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা এগিয়ে দিল। অমি সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোখ লারার উপর স্থির রেখেই হাত বাড়িয়ে ক্যানটা নিল। লারার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লারার দিকে। শুভ্র মুখখানা লাল হতে শুরু করেছে। লারার অবস্থা প্রচণ্ড খারাপ। আসমিন 3 আঙ্গুলের সাহায্যে লারার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে আর কে ছিল? সোজা সাপটা জবাব দিবি, কোনো হাঙ্কি পাঙ্কি না, না হলে তোকে জ্যান্ত টুকরো টুকরো করবো, মাইন্ড ইট। লারা শুধু ঠোঁট নেড়ে কয়েকজন পুলিশ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াকের নাম বলল। আসমিন লারার গাল ছেড়ে দিল। আশিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, একে জ্যান্ত পুঁতে দে, কার কলিজায় হাত দিয়েছে তা ওকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিবি। আশিয়ান মাথা নাড়িয়ে সাই জানালো। সানভি আর অমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আসমিন সানভিকে আশিয়ানের সাথে থাকতে বলে অমিকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে বসে রাগে ফুঁসছে আসমিন। সবগুলোকে নিচু হাতে কাফন পরাবে সে। অমির দিকে তাকিয়ে নিচের পরিকল্পনা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিল আসমিন। অমি সহজ গলায় বলল, তারা সবাই খুব বড় মাপের মানুষ স্যার, ঝামেলা হতে পারে। আপনি এখনও শপথ গ্রহণ করেননি, একটু অপেক্ষা করা যেত না? না অমি, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, সুযোগ পেলেই ছোবল মারতে আসবে। এবার না হয় তাদের বিনাশ হোক,
প্রশ্ন যখন পরিবারের, আসমিন জাইন চৌধুরী তখন ক্ষমতার ধার ধারে না। হসপিটালে এসে সবার আগে মর্গে গেল আসমিন। ফ্রিজারের ড্রয়ার খুলে মায়া বেগমের বডিটা বের করে দেখালো মর্গে কর্মরত থাকা লোকটি। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাদা ফ্যাকাশে মুখটায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখ জোড়া খুলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলল, আমি আজ মাকে নিয়ে যাব এখান থেকে, তার বিদায়ের প্রস্তুতি নিন। ডক্টরের সাথে কথা বলে ফর্মালিটি শেষ করছি, এসে 1 সেকেন্ডও দেরি করব না। নিচের কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল আসমিন। লোকটা আসমিনের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। এই মহিলা আসমিনের মা। আসমিন কি তাকে মা ডাকলো? নিজের কানকে বকাঝকা করে রাশ রিলিজ করতে ব্যস্ত হয়ে গেল সে। আসমিন নিচের কেবিনে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বাড়িতে যাওয়া হচ্ছে না অনেক দিন। হসপিটালেই যেন তার বাড়িঘর হয়ে উঠেছে। লুবানা সুখকে নিয়ে বসে আছে। পাখি এখন আগের থেকে অনেকটা সুস্থ। তবে তাদের খাওয়ানো নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে লুবানাকে। বাইরের কেনা বেবি ফুডের কোনো দুধই খাচ্ছে না তারা। যতবার খাওয়াতে যায় ততবারই সব উগলে দেয় তারা। কয়েকদিনে মেয়ে দুটো খুব শুকিয়ে গেছে। তানভীর এই কয়দিন চৌধুরী ইন্ডাস্ট্রি আর RS ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করে ক্লান্ত হয়ে গেছে। অমি আর সানভিও আছে তার সাথে। তবে তানভীর এভাবে খেটে অভ্যস্ত নয়, তাই তার অবস্থা নাজেহাল। 2 দিন হলো অমি আর সানভির কোনো পাত্তা নেই। 2 অফিস সামলে পাগল প্রায় হয়েই আজ আসমিনের কাছে ছুটে এসেছে সে। কেবিনে ঢুকেই থপ করে সোফায় বসে পড়ল তানভীর। আসমিন তখন মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। লুবানা মুচকি হাসল তানভীরকে দেখে। তানভীর লুবানার হাসি দেখে মলিন হাসল। ক্লান্ত গলায় বলল, বুঝলে পিচ্ছি, আমার অবস্থা বর্তমান পাতলা খিচুড়ি, মেসের ডালের মতো অবস্থান। অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। তবুও তোমার স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছেন, উপকারীর বাত নাই। আসমিন তিক্ত চোখে তাকালো তানভীরের দিকে। দোলনা থেকে পাখিকে কোলে নিতে নিতে বিরক্ত গলায় বলল, চুপ করো ছোকরা ছেলে, তোমার হাঁসের মতো প্যাক প্যাক গলা শুনে যদি আমার মেয়েদের ঘুম ভাঙে তো তোমার ঠোঁট সেলাই করে দিব। তানভীর মুখ টিপে হাসল। আসমিনের এমন হিংসুটে আচরণ দেখলে ওর ইচ্ছে করে নূরকে আবার বিয়ে দিয়ে দিতে, যেখানে আমজাদ চৌধুরী হবে উকিল বাপ আর আসমিন উকিল ভাই। তখন মন্ত্রিত্ব ছেড়ে সারাদিন বসে বসে বালিশ কামড়ে কামড়ে হিংসা করবে। আসমিনকে আরেকটু চালানোর উদ্দেশ্যে গলা খাকারি দিল সে। আসমিন মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে ততক্ষণে। তানভীর লুবানার দিকে তাকিয়ে রসিয়ে রসিয়ে বলল, জানো লুবানা, নূরের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার। ছেলে ফ্যানরা তো নূরের জন্য পাগল। ফেসবুক ইনস্টাগ্রামে তো সারাক্ষণ আই লাভ ইউ বলে মেসেজ করতেই থাকে। নূরকে সামনাসামনি এক পলক দেখার জন্য নাকি জানও দিয়ে দিবে। কয়েকজন তো নূরের জন্য সুইসাইডও করতে চেষ্টা করেছে। কি কাণ্ড, ভাবা যায়? লুবানা অবাক হওয়ার ভান করে বলল, তাই হুম। আসলেই ম্যাম খুব সুন্দর, তার জন্য পাগল হওয়া খুব একটা অবাক হওয়ার বিষয় নয়, তাই না স্যার? তানভীর সিরিয়াস মুড নিয়ে বলল। তা তো অবশ্যই। আসমিন এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। তানভীরকে মুখে পুড়ে চিবাতে ইচ্ছে হলেও সে কোনো কথা বলছে না, পাছে মেয়ের ঘুম ভেঙে যায়। তবে এর শোধ সে ঠিকই নিবে। তানভীরকে কিছু না বললেও মনে মনে সে কয়েকজন ভালো হ্যাকারের নাম্বার মনে করার ট্রাই করলো। তার বউকে আই লাভ ইউ বলা, কি সাহস! হ্যাকার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম উড়িয়ে দিবে সে। এই খারাপ মুহূর্তে এসে তার কী সব চিন্তা করতে হচ্ছে। এই তানভীর, তাতে দাঁত পিষল আসমিন। ছারপোকার স্বভাবের ছেলে একটা। লোবানা, সুখকে আমার কাছে দাও। আসমিনের এক হাতে পাখিকে নিয়ে শুয়ে আছে। লুবানা আর এক হাতে সুখকে শুইয়ে দিল। কিছু প্রয়োজন হলে ডাকবেন স্যার। লুবানা বেরিয়ে গেল কেবিন থেকে। আসমিন মেয়েদের বুকে চেপে শুয়ে রইল। তার বুকটা খুব অশান্ত হয়ে আছে। মেয়েদের বুকে নিলে শান্তি লাগে। আশিয়ান লারার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। লারার অবস্থা নাজেহাল। নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই সে। জেনি তার এক বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে। সানভি বিরস মুখে তাকিয়ে গর্ত খোঁড়া দেখছে। তার এসব ভালো লাগে না, কষ্ট হয়, তবুও দেখতে হয়, কারণ তার বস নির্দয়। আশিয়ান মুখটা কাঁদো কাঁদো করে বলল,
তোমাকে নিজের ভালোবাসা দেখাতে পারলাম না শোনা, তাই নিজের হাতে তোমাকে দাফন করছি। মরে গেলে তো দেখবে না, তাই তোমায় ধার করিয়েই করছি। নিজ চোখে আমার ভালোবাসা দেখে রাখো, পরে আবার আমাকে বেঈমান বলতে পারবে না। আচ্ছা, গর্তটা কি আর একটু বড় করব? তাহলে তোমার ছটপট করতে সুবিধা হতো। সানভি হতাশ চোখে তাকালো আশিয়ানের দিকে। লারার নিভু নিভু চোখে ভয় দেখে লাজুক হাসলো আশিয়ান। লজ্জা পাওয়ার ভান করে বলল, যা দুষ্টু, এভাবে থাকাচ্ছ কেন? বললেই তো করে দেই। এই গর্তটা আর একটু বড় করো, যাতে লারা ম্যাডাম কমফোর্ট ফিল করে। হয়েছে এবার খুশি? আধা ঘন্টা পরে মেয়েদের ঘুমে রেখেই বেরিয়ে পড়ল আসবিন। আমজাদ চৌধুরীকে আজ রিলিজ দেওয়া হবে। আসবিন নূরের কেবিনে ঢুকে তার মাথার পাশে বসে পড়ল। নূর ঘুমুচ্ছে, ফর্সা মুখটা ব্যথায় নীল হয়ে আছে। আসবিন কপালে চুমু খেলো। নিচের মাথাটা নূরের বুকের উপর ভেঙে পড়ল। আসবিনের তপ্ত চোখের পানি তার বুক ভিজিয়ে দিচ্ছে। নূর অস্থির হয়ে গেল, হালকা নড়াচড়া করে উঠল। আসবিন মাথা উঠিয়ে নূরের চিবুকে ঠোঁট চেপে ধরল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নূরের ঠোঁটে। আসবিন ঠোঁট চিবুকে রেখেই ধরা গলায় বলল, সুস্থ হয়ে যাও বউ। আমার কষ্ট হয় তোমাকে এভাবে দেখলে, সহ্য করতে পারি না আমি। বুকে ব্যথা হয়। তুমি আমার শক্তি। আমার শক্তি এভাবে নির্জীব হয়ে পড়ে থাকলে আমি যে দুর্বল হয়ে যাব। কেন এমন করলে নূর? এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে মেরে ফেলতে। এভাবে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেওয়ার চেয়ে মরে যাওয়া সুখের হতো। নূর কিছু বলতে পারল না, চুপচাপ চোখের পানি ছড়াচ্ছে সে। আসবিন চোখ তুলে তাকালো নূরের দিকে। নূরের অশ্রুসিক্ত চোখে চুমু খেয়ে চোখের পানি মুছে দিল। কেঁদো না বউ, ভালোবাসি তো, কাঁদলে কষ্ট হয়। এই বউ, আমার না একটা লম্বা চুমু খেতে ইচ্ছে করছে, খাই প্লিজ প্লিজ প্লিজ। নূর কান্না রেখে হতাশ চোখে তাকালো। আসবিন অনুভূতির অপেক্ষায় নেই। নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুমু খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে সে। ব্যথায় চর্চরিত নূর স্বামীর আদরে সিক্ত হয়ে উঠল। আবেগে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো স্বামীর পাগলামি। আসবিন নিজের কাজ শেষ করে সরে আসতে নিতেই নূর নিজের মাথাটা হালকা উঁচু করে চুমু খেলো আসবিনের ঠোঁটে। আসবিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, অবাক হওয়ার ভান করে বলল, বউ, তুমি আমাকে আদর করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঝটপট আরেকটা দাও তো, একটু বিশ্বাস করার ট্রাই করি। তুমি কিন্তু দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছ। আগে যদি এত রোমান্টিক হতে তাহলে আজ আমাদের ডাবল টুইন্স হতো। দুটো মেয়ে আমার একার মেহনতের ফল। তখন আলসেমি না করলে তোমার কি ক্ষতি হতো? নূর বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলল। একটা চুমু খাওয়ার যে এই লোক ওকে কামচোর বলবে, এটা তার কল্পনায়ও ছিল না। মনে মনে শপথ করলো আর কখনো আসবিনকে চুমু খাবে না। আসবিন মুচকি হেসে পেরিয়ে এলো। বউকে রাগানোর মধ্যে আলাদা মজা আছে। নিজেকে তখন রাজা রাজা মনে হয়। বউকে রাগানো চারটিখানি কথা নয়, কলিজা থাকতে হয়। আমজাদ চৌধুরীকে নিয়ে মায়া বেগমের কবরের পাশে দাঁড়িয়ে আছে আসমিন। কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে তাকে। আমজাদ চৌধুরী নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছে মায়া বেগমকে। গোটি কয়েক মানুষ নিয়েই দাফন কাজ সম্পন্ন করেছে আসমিন। আসমিন, সানভি, তানভীর, অমির সহ আরও একজন পুলিশ এসেছে। বাহাদুর হসপিটালে নূর আর সুখ পাখির সাথে আছে। আমজাদ চৌধুরীকে কড়া সিকিউরিটিতে বাসায় পাঠানো হয়েছে। সারা বাড়িতে 200-র উপরে গার্ড রাখা হয়েছে। বাড়ির ভিতরে প্রশিক্ষণপ্রাপ্ত লেডিস গার্ড রাখা হয়েছে। আসমিন আমজাদ চৌধুরীকে নূর সুস্থ হওয়ার আগ পর্যন্ত হসপিটালেই থাকতে বলেছিল। আমজাদ চৌধুরী জোর করে বাসায় চলে এসেছে। হাসপাতালে তার দম বন্ধ হয়ে আসছিল। বাড়িতে এসে আরও বেশি খারাপ লাগছে তার। মনে হচ্ছে জেলখানায় চলে এসেছে। মায়া বেগমের জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে। বাড়িতে ঢুকে খারাপ লাগাটা বেড়েই চলেছে। অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে নিচ্ছে তাকে। নিজের রুমে না গিয়ে মায়া বেগমের রুমে গিয়ে বসে রইল আমজাদ চৌধুরী। বিয়ের পর কয়েকটা দিন এই রুমে কাটিয়েছে সে বিছানায় থাকলেও মায়া বেগম ঘুমিয়েছে নিচে। তারপর তো রুম আলাদা করে ফেলল। একজনের প্রেমে অন্ধ হয়ে আর একজনের ভালোবাসাকে উপেক্ষা করে গিয়েছে। দিন শেষে মায়া বেগমের মতো সেও আজ শূন্য। গভীর রাত। আসবিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াকের বেডরুমে তার পাশেই মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে আছে।
গত 2 দিনে খুব কৌশলে গোলাম ইস্তিয়াকের সমস্ত সিকিউরিটি বদলে দিয়েছে আসমিন। আজ তার বাসভবনের সমস্ত সিকিউরিটি আসমিনের লোক। ইস্তিয়াকের নাক ডাকার ফুসফুস শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আসমিন। কপাল কুঁচকে চকচকে সিলিংয়ের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ওর মুখটা বেঁধে ফেলো সান। এতক্ষণে বুঝলাম ওর বউ কেন ছেড়ে গেছে। প্রচণ্ড বেয়াদব, একজন মান্যগণ্য মন্ত্রীকে বিরক্ত করছে। সানভীর খুব ক্লান্ত লাগছে। আসমিনকে শুয়ে থাকতে দেখে নিচের বিছানার কথা মনে পড়ছে। মন চাইছে আসমিনের পাশে ধপ করে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। নিজের ইচ্ছাটাকে গলা চিপে পাশে জন ইশারা দিল ইস্তিয়াকের মুখ বাঁধতে। এসব ঝামেলা শেষ হলে সে নেপালের একটা টিকিট কাটবে, বাকি জীবনটা হিমালয়ের কোনো গুহায় কাটিয়ে দিবে। শত্রুরা নিশ্চয়ই এত ঠান্ডায় হিমালয়ে তাকে মারতে যাবে না। সাথে করে সাবানাকেও নিয়ে যাবে। রান্না করার একজন মানুষ দরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াক ভীতু চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। একটা চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে তাকে। পরনে একটা সাদা ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। এসির মধ্যেও দরদর করে ঘেমে যাচ্ছে সে। রুমের মধ্যে 20 জন লোক অস্ত্রধারী দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবিতে আসমিনকে অসম্ভব সুন্দর লাগে, তাই হয়তো সে সব সময় শুভ্র পাঞ্জাবিতে নিজেকে আবৃত করে রাখে। গোলাম ইস্তিয়াকের সামনে আয়েশি ভঙ্গিতে বসে আছে আসমিন। পায়ের উপর পা তুলে 2 হাত মাথার নিচে দিয়ে সিলিংয়ের দিকে মুখ করে বসে আছে। সানভি ষষ্ঠবারের মতো হাই তুলে ক্লান্ত চোখে তাকালো গোলাম ইস্তিয়াকের দিকে। আসমিন বিরক্ত হয়ে চোখ খুলল। সানভির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত ঘন ঘন হাই তুলছো কেন? জানো না অতিরিক্ত হাই তোলা আল্লাহ তাআলা পছন্দ করেন না? তাই হাই তোলার পর আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়ো আস্তাগফিরুল্লাহ। সানভি মলিন মুখে পড়ল। আস্তাগফিরুল্লাহ। আসমিন বিরক্ত চোখে তাকালো গোলাম ইস্তিয়াকের দিকে। হাতে থাকা গানের নল দিয়ে কপাল চুলকে শান্ত গলায় বলল, কেমন আছেন ইস্তিয়াক সাহেব? শরীর স্বাস্থ্য ভালো? দিনকাল কেমন চলে? রাতে বিরিয়ানি কেমন ছিল? আমি পাঠিয়েছি পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি। শুনলাম আপনি 2 প্লেট খেয়েছেন, সত্যি নাকি? এই জন্যই তো এত বড় ভরি। কমোড ভেঙে পড়লে কি হবে ভেবে দেখেছেন? আপনার বাথরুমে যদি আপনার হাতে সেফ না থাকে তাহলে জনগণ কিভাবে সেফ থাকবে বলুন তো? সানভি হতাশ চোখে তাকালো আসমিনের দিকে। কোথাকার কথা কোথায় গিয়ে গেল। আসমিন সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, এর চেয়ে বেশি ফর্মালিটি করার মুড না ধৈর্য কোনোটাই আমার নেই বুড়ো। তাড়াতাড়ি ঢাকনা খোলো আর তোর ভিতরের আবর্জনা বের কর। আমিও দেখি তোর ভিতরে কতটা নর্দমা আছে। একটাও যাতে তোর পেটের ভিতর অবশিষ্ট না থাকে, তাহলে তোর ঢোলের মতো পেট লাথি মেরে ফাটিয়ে কথা বের করব। নে শুরু কর। গোলাম ইস্তিয়াক ভড়কে গেলেন। মন্ত্রী পরিষদ এমনকি দলের সবাই আসমিনকে শান্ত গম্ভীর হিসেবেই চেনে। রেগে গেলেও সে ঠান্ডা মাথায় কথা বলে। আজ আসমিনের এমন ভাষা শুনে শুধু গোলাম ইস্তিয়াকই নয়, সানভিও অবাক হয়েছে। গোলাম ইস্তিয়াককে এভাবে তাকিয়ে থাকতে দেখে আসমিন সত্যি সত্যিই তার পেট বরাবর নিজের সমস্ত শক্তি দিয়ে এক লাথি মারল। কাঠের চেয়ার ভেঙে নিচে পড়ল ইস্তিয়াক। ব্যথায় কুকিয়ে উঠল সামান্য। মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। 2 জন গার্ড এসে আবার বসিয়ে দিল তাকে। আসমিনের শান্ত চেহারা রক্তিমাকার ধারণ করেছে। শিকারী চোখজোড়া দিয়ে হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। আসমিন তার দিকে ঝুঁকে গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার পরিবারের দিকে হাত বাড়ানোর আগে নিজে বাঁচার ব্যবস্থা করা উচিত ছিল না? এখন তোর কি হবে? ক্ষমতা আর টাকা নিয়ে কবরে যাবি? দেখা তোর ক্ষমতা, নিয়ে আয় তোর টাকা। দেখ বাঁচতে পারিস কিনা। আমার মেয়েদের আঘাত করেছিস। আমার ভালোবাসা আজও জীবন মৃত্যুর মাঝে ঝুলে আছে। প্রতিদিন যন্ত্রণায় নীল হয়ে যায় ও। তাকাতে পারি না ওর দিকে, বুকটা পুড়ে যায়, বুঝিস তুই? ইস্তিয়াকের চোখ বড় বড় হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে জান বের হয়ে যাবে নিশ্চিত। আসমিন ছেড়ে দিল। শান্ত ভঙ্গিমায় গিয়ে আবার চেয়ারে বসে পড়ল। ইস্তিয়াক কাঁচতে কাঁচতে নিচে বসে পড়েছে। সানভি তার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানি পেতেই ঢকঢক করে খেয়ে নিল সে। আসমিন এখনো নীরব চোখে তাকিয়ে আছে। ইস্তিয়াক সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মিসেস চৌধুরীর সাথে আমার ডিল হয়েছিল। তার জোগাড় করা মেয়েগুলোকে পাচার করতে সাহায্য করলে আমাকে মোটা অঙ্কের একটা কমিশন দেওয়া হবে। গত 5 বছর যাবৎ আমি তাকে সাহায্য করছিলাম, কিন্তু এর মধ্যেই
আপনি সবকিছু জেনে ফেললেন। লাশবাদ যখন মেয়েগুলোকে উদ্ধার করলেন তখন আমাদের অনেক লস হয়েছিল। বিদেশি পার্টি থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, তাই মেয়ে দিতে না পারায় তারা খুব চাপ দিচ্ছিল। মিসেস চৌধুরীকে না পেয়ে সেই টাকা তারা আমার কাছ থেকে নিয়েছে। দিতে অস্বীকার করেছিলাম, এতে তারা আমার মেয়েটাকে মেরে ফেলল, তাই বাধ্য হয়েই দিতে হলো, না হলে আমার ছেলেটাকেও মেরে ফেলতো। টাকা আর মেয়ে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আপনাকে বরবাদ করতে চাইছিলাম, সেই সুযোগ করে দিল আপনার শাশুড়ি। সে চাইতো আপনার সন্তান আর আপনাকে সরিয়ে দিতেন। আপনার মায়ের জন্য তার সারা জীবন নষ্ট হয়ে গেছে। সে তার স্বামীকে হারিয়েছে, তাই প্রতিশোধ নিতে চাইছিল সে। বাড়ির সমস্ত ইনফরমেশন সে আমাকে দিত। সে জানতো না আমি নূরকেও আক্রমণ করব। আমি আপনার মেয়েকে আঘাত করিনি, আপনার মেয়েকে নাফিসা শিকদার আঘাত করেছে, মায়া বেগমকে লারা মেরেছে। আমি শুধু নূর। আর কিছু বলতে পারল না ইশতিয়াক। আসমিন তার কপাল বরাবর শুট করে দিয়েছে, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ওর। আবার ধোকা। আসমিন ইশতিয়াকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নূর নয়, ম্যাম বলা উচিত ছিল, ইউ স্কাউন্ড্রেল। গানটা সানফির হাতে দিয়ে গম্ভীর গলায় বলল। এটা ওর হাতে ধরিয়ে দাও, পারফেক্ট সুইসাইড লাগা চাই। সানফি মাথা নাড়িয়ে সাই জানালো। আসমিন ফোন কানে নিয়ে বলল, সব কয়টাকে উপরে পাঠিয়ে দাও, আমি একটাও যেন বেঁচে না ফেরে। কাজ শেষ করে আধা ঘন্টায় আমার গোডাউনে দেখা করো। অমি আচ্ছা বলে ফোন কেটে দিল। সে এতক্ষণ আসমিনের অনুমতির অপেক্ষায় ছিল। আশিয়ান তার দিকেই তাকিয়েছিল। অমি ইশারায় সাই জানাতেই আশিয়ান ক্রূর হাসল। পুলিশ কমিশনার আর তার চেলাদের দিকে তাকিয়ে ক্ষুব্ধ গলায় বলল, কার কলিজায় হাত দিয়েছিস জানিস? মিনিস্টার আসমিন জাইন চৌধুরী বউ, মাফিয়া আসমিন শিকদার আর বেজালমুক্ত অমি শিকদারের বোন আর ভাগ্নির দিকে। তোদের আর বেঁচে থেকে কি হবে? মরে যা। পর পর কয়েকটা গুলিতে কাজ শেষ করে বেরিয়ে গেল আশিয়ান আর অমি। জঙ্গলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আসমিন। বুকের ব্যথা আজ আবার বেড়েছে। সে যাকেই মা বলে ডাকে সেই কেন এমন বিনাশিনী হয়ে ওঠে? তার মা ডাকটাই কি বিষাক্ত? গাড়ি থেকে বেরিয়ে টলমলো পায়ে হেঁটে চলে জঙ্গলের গভীরে। শেষ রাত চলছে এখন। অনেকটা ভেতরে ঢুকতেই একটা খালি জায়গায় এসে থামলো আসমিন। আশেপাশে কোথাও শিয়াল ডাকছে। আসমিন টান হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। পাশের হালকা ঢিবির মতো উঁচু জায়গাটা জড়িয়ে ধরে ধরা গলায় গুনগুন করে গাইল। ডোকরে কেঁদে উঠল আসমিন। মা বলে কয়েকবার ডেকে শক্ত করে আঁকড়ে ধরল কামিনী চৌধুরীর কবর। শুভ্র পাঞ্জাবি কবরের মাটিতে মাখামাখি হয়ে গেল। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে দুই হাতে কবরের ঘাসপাতা পরিষ্কার করতে লাগলো। মাঝে মাঝে হাত থামিয়ে চড়িয়ে রইল কিছুক্ষণ। কষ্টে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার ভাগ্যটা কেন এমন? কেন বারবার আপন মানুষগুলো তাকে আঘাত করে? যাদের আগলে রাখার কথা তারাই কেন ক্ষতবিক্ষত করে দেয়? রাতের শেষে হসপিটালে পা রাখলো আসমিন। কাপড়ে কাদামাটি লেগে আছে, রক্তিম চোখ দুটো হালকা ফুলে আছে। হসপিটালে উপস্থিত হতেই সানফি সহ বাকি গার্ডরা ঘিরে ধরলো আসমিনকে। বাহাদুর আর রফিক নিজের জায়গা ছেড়ে দৌড়ে এলো আসমিনের দিকে। আসমিন হাত ইশারা থামিয়ে দিল তাদের। নিজের জায়গায় যেতে বলে নিজের কেবিনে চলে গেল। ফ্রেশ হয়েই নূরের কাছে যাবে। আজ মেয়েরাও নূরের সাথে ছিল, তাই তার কেবিন একেবারে খালি। আসমিন কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে। নূরকে কিভাবে সামলাবে সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আসমিনের। সানভি আসমিনের জন্য অপেক্ষা করছে। সারা রাত কোথায় ছিল তার সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। এভাবে চলতে থাকলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। গার্ড ছাড়া বের হওয়াটা কোনোভাবেই আসমিনের জন্য নিরাপদ নয়। এটা বলার সাহস আপাতত সানভির নেই। তবুও সে দাঁড়িয়ে আছে। মুখে বলতে না পারলেও হাবভাবে বোঝাতে হবে আসমিন ভুল করেছে। আসমিন বের না হতেই কেবিনে প্রবেশ করলো লোবানা। হাই তুলতে তুলতে সামনে তাকাতেই সানভিকে দেখে দাঁত বের করে বলল, আরে অঙ্কাল দাদু যে, কি খবর আপনার? সব ঠিকঠাক? সানভি বিরক্ত চোখে তাকালো লোবানার দিকে।
মেয়েটা বাচাল, সকাল সকাল গা জ্বালানি কথা বলছে। সানভি নিজের রাগটাকে চেপে হাসি হাসি মুখ করে বলল, আরে শাবানা যে, তোমার সেলাই মেশিনের কাজ ঠিকঠাক হচ্ছে তো? এভাবে সারা রাত জেগে কাজ করো না। দেখলে তো অকালে চোখ দুটো হারালে। এখন আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি কঙ্কাল দেখছো। দুঃখ। সকাল 10টায় চোখের ডাক্তার বসবে 3 তলায়, দেখিয়ে আসবে। সানভির কথা শুনে লুবানার গা পিত্তি সব জ্বলে গেল। একটু ঘুমানোর আশায় আসলেও সেসব ছেড়ে সানভির দিকে তেড়ে গিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, একদম বাজে বকবেন না দাদু। ঠিক সময় বিয়ে করলে 4 বাচ্চার বাপ হয়ে যেতেন। আবার বড় বড় কথা। হ্যান্ডসাম না ছাই, আপনাকে একটা আস্ত মিষ্টি কুমড়ার মতো লাগে। আমার সব ঠিকই আছে, আপনার যন্ত্রপাতি ঠিক নাই। বিয়ে করে প্রমাণ করুন আপনি হ্যান্ডসাম ছেলে। আপনার লোবানার কথা বন্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে সে। সানভির এক হাত তার কোমরে আর এক হাত তার চুলের ভাঁজে। মিনিট 2 পর লোবানার ঠোঁট ছেড়ে হাতের বাঁধন শক্ত করল সানভি। চুলে টান পড়তেই চোখ বন্ধ করে ফেলল লুবানা। সানভি তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার 4টে বাচ্চাকে পৃথিবীতে আসতে লেট করানোর শাস্তি এটা। কাজটা তুমি ভালো করে নি শাবানা। বাই দ্য ওয়ে, ইয়াম্মি। লোবানাকে ছেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল সানভি। লোবানা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আসপিন ওয়াশরুম থেকে বেরিয়ে লোবানাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। লোবানাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল সে। কেবিন থেকে বেরিয়ে সানভির মুখোমুখি হলো আসমিন। সানভি করিডোরেই দাঁড়িয়ে আছে। আসমিন তার দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল সানভির দিকে। সানভি টিস্যু হাতে নিয়ে বোকার মতো তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন ইশারায় ঠোঁট দেখাতেই সানভি তাড়াহুড়ো করে মুছে ফেলল। এই মেয়েগুলো রাতের বেলা কেন লিপস্টিক লাগিয়ে ঘুমায়? আজও। আসমিন কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর পাখিকে বুকে চড়িয়ে ঘুমিয়ে আছে, সুখ দোলনায় ঘুমিয়ে আছে। এতক্ষণ হয়তো লোবানার কাছে ছিল সে। পাখি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে। একটু পরপর নিজের পা টেনে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে। নূর ঘুমের ঘোরেই তা বারবার সরিয়ে দিচ্ছে। এতে মেয়ে খুব বিরক্ত হচ্ছে। নাক মুখ কুচকে ফেলে আবার পা মুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসমিন হাসল, যাকে বলে প্রাণবন্ত হাসি। এটাই তো সুখ, কলিজায় প্রশান্তির হাওয়া লাগা সুখ। শেষবারের মতো মেয়ের পা সরিয়ে দিতেই মেয়ে খেপে গেল। ঠোঁট ফুলিয়ে কেঁদে নূরের ঘুমন্ত মুখেই কয়েক থাবা লাগিয়ে দিল। আসমিন শব্দ করে হেসে ফেলল। দ্রুত পায়ে এসে পাখিকে নিচের কোলে তুলে নিল। পাখিও বাবাকে পেয়ে আহ্লাদী হয়ে উঠল। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার চিৎকার করে কাঁদতে শুরু করলো। নূর ক্লান্ত ভঙ্গিতে উঠে বসল। আসমিনকে দেখে অভিযোগের স্বরে বলল, দেখেছেন কি বিচ্ছু, একেবারে আপনার মতো হয়েছে। আসমিন মেয়েকে থামাতে ব্যস্ত। মেয়ের সারা মুখে আদর করে মুচকি হেসে বলল, ডিএনএ টেস্ট ছাড়া এটাই তো প্রমাণ। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? ওর মনে হয় খিদে পেয়েছে নূর, মেয়েকে আগে খাইয়ে নাও। পাখিকে নূরের কোলে দিয়েই ওদের পাশেই ধপ করে শুয়ে পড়ল আসমিন। আসমিনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। সারা রাত কোথায় ছিলেন? কাঁদছিল বউ। সে কি বেঁচে আছে? হুম। তার কি বেঁচে থাকা উচিত? আসমিন চুপ থাকলো। নূর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাকে একা করে দিন মন্ত্রী সাহেব। সে প্রতিশোধের নেশায় নিজের বিবেক হারিয়েছে। তার কাছে নিজের সন্তানও ম্যাটার করে না। সে আমাদের জন্য সেফ নয়। তাকে এতটা একা করে দিন যাতে সে একটু কথা বলার জন্যেও তরপাতে থাকে। বাকিটা জীবন সে নিঃস্ব হয়ে বেঁচে থাকবে। যে পরিবারের মর্ম বোঝে না তার পরিবারে থাকার অধিকার নেই। আসমিন চুপচাপ নূরের কথা শুনল, কিছু বলল না। পাখিকে খাইয়ে আসমিনের পাশে শুইয়ে দিল নূর। পাখি আসমিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসমিনও ভ্রুকুচকে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাখি তাকিয়ে থাকতে থাকতেই হুট করে আসমিনের মুখে নিজের ছোট্ট হাতে থাবা মেরে দিল। আসমিন লাফিয়ে উঠল, তার গাল জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ের থাপ্পড়ে এত ঝাঁজ! আসমিন নূরের দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল, মেয়ে আমাকে মারলো কেন? আর হাত এত শক্ত কেন? নূর ভাবলেই শিন ভাবে বলল, বললাম না মেয়ে আপনার মতো বিচ্ছু।
এবার মেয়ের মার খান। আসমিন পাখির হাত ছেড়ে নূরকে জড়িয়ে ধরল। নূরের কাঁধে থুতনি রেখে সিরিয়াস গলায় বলল। একটা কথা বলি, রাগ করবে না, কথাটা সিরিয়াস। নূর কিচ্ছু বলল না। আসমিন নূরকে আরেকটু শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল। আজ আমরা বাসায় চলে যাব, ডক্টর রিলিজ দিয়ে দিয়েছে তোমাকে। শোনো বউ, আমার ইদানিং একটু বেশি বেশি প্রেম পাই, অনেক দিনে জমানো প্রেম বুঝলে, কিন্তু বউ অসুস্থ, তার উপর আমার দুটো মেয়ে, মাশাল্লাহ, বাপের জেনারেশন এরা বাড়াতে দিবে না। এখন বউ হিসেবে যে তোমার উচিত আমাকে সাপোর্ট করা, সময় বের করে আমার সাথে চিপাই চাপাই প্রেম করা, মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে আমাকে টেক্সট করা। আমি তো ব্যস্ত থাকি বলো, সবসময় ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে থাকতে পারি না। তুমি টেক্সট করলে বিষয়টা আমার জন্য সহজ হয়, বুঝেছো তো? নূর হতাশার শ্বাস ফেলল। কাছি দিয়ে আসমিনের বারবার প্রেমের আগাছা কেটে পরিষ্কার করার ইচ্ছে হলো তার। এই অসহ্য লোকটাকে কেন তার ভালোবাসতে হলো? একটু ভালো করে খুঁজলে হয়তো একটা ভালো মানুষ সে পেয়ে যেত, যার এত ঘন ঘন প্রেম পায় না। এখন এই বিরক্তিকর লোকটার সাথেই তো সারা জীবন কাটাতে হবে। নূর আবারও হতাশ হলো। এদিকে আসমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর বিরক্ত গলায় বলল, আরে ব্রাশ তো করতে দিন। কোনো দরকার নেই, আমি করেছি। তুমি ছোট মানুষ, ব্রাশ করে কি করবে? আসো, বরের চুমু খাও। নূরকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি নূর। আসমিন একজন নার্সকেও নিয়ে এসেছে সাথে। লোবানা যদিও মানা করেছিল, আসমিন শোনেনি। এখন মায়া বেগমও নেই। লোবানা অফিস সামলে কোনোভাবেই নূরের খেয়াল রাখতে পারবে না। বাসার সার্ভেন্টদের ওপর আসমিন ভরসা করতে পারছে না। নিজের রুমের ক্যামেরা কয়েকটা বাড়িয়ে দিয়েছে আসমিন। আসমিনের কর্মকাণ্ডে নূর প্রচুর বিরক্ত, কিন্তু মুখে কিছুই বলছে না। আসমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নূর তীক্ষ্ণ চোখে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে শুক পাখির কাছে চলে গেল। দুজনেই বিছানায় বসে বসে খেলছে। আসমিনকে দেখেই তারা হাততালি দিতে লাগলো। আসমিন দুজনকেই একসাথে কোলে তুলে নিল। মেয়েদের মুখে চুমু দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যা একমাত্র সে আর তার মেয়েরাই বোঝে। গোল টেবিল বৈঠকের মাঝেই এক সদস্য আরেকজনের উপর হামলা করে বসল। পাখি হঠাৎ করেই সুখের মুখের উপর নিজের হাত চালিয়ে দিয়েছে। সুখ ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পাখির ঝাঁকড়া চুল টেনে ধরেছে। আসমিনের দুই হাতে দুজন থাকায় সে কাউকেই থামাতে পারছে না। অসহায় গলায় চেঁচিয়ে নূরকে ডাকলো। বউ, আমার দাঁত না ওঠা মেয়েরা চুলোচুলি করছে কেন? এই বয়সে এসব কে শেখালো? নূর বিরক্ত হয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। কি আজগুবি কথাবার্তা! মেয়েরা নিজেরাই সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকে। এখন তার বাবার মনে হচ্ছে কেউ তাদের এসব তালিম দিচ্ছে। মানুষের আর খেয়ে দিয়ে কাজ নেই। আসমিন কোনো রকম মেয়েদের থামিয়ে দুজনকে দুই দোলনায় বসিয়ে দিলেন। দুটো এক একটা বিচ্ছু হয়েছে, এখনই এই অবস্থা। আর এদিকে এসে আরও কয়েকজন আনার প্ল্যান করছে। আসমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। তার ব্যক্তিগত মেয়েরা মারামারি করছে, জনগণ শুনলে কি বলবে? আসমিন নূরের পায়ের কাছে বসে গম্ভীর গলায় বলল, বউ, মেয়েদের আদর ভালোবাসা শেখানো উচিত। আমার মেয়েগুলো তোমার স্বভাব পেয়েছে, কই মিলেমিশে থাকবে তা না করে তারা চুলোচুলি করছে। আমার মতো রোমান্টিক বাবার ঘরে এমন মারামারি করা মেয়ে, আমার ভবিষ্যৎ জামাইদের কি হবে বউ? নূর মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। আসমিন আর একবার সুখ পাখির দিকে তাকালো। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। এর মধ্যেই ভাব হয়ে গেল। কি সাংঘাতিক! ভাগ্য ভালো নূর দেখেনি, না হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত মেয়েরা তার মতোই হয়েছে। ভয়ঙ্কর! আসমিন গায়ে পাঞ্জাবি চড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। দুদিন আগে অমি আর আশিয়ানকে গোডাউনে আসতে বলে সে নিজেই যায়নি। অমি যদিও কিছু বলেনি, কিন্তু আশিয়ান কয়েক দফা বাঁকা কথা শুনিয়েছে। আসমিন সেসব পাত্তা দেয়নি। যে জন্য তাদের আসতে বলছিল সে নিজেই সে কাজ করে ফেলেছে। নাফিসা শিকদারকে মুহূর্তের মধ্যেই হাওয়া করে দিয়েছে। জানে না মারলেও বাচ্চার মতো অবস্থায় রাখেনি। আসমিন সে বিষয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই অমি আর আশিয়ানের সামনেও মুখ খোলেনি। আসমিন সোজা আমজাদ চৌধুরীর রুমে চলে গেল। আমজাদ চৌধুরীর শরীর ইদানিং ভালো থাকে না। হুট করেই যেন তার বয়স বেড়ে গিয়েছে। আসমিন আজ বাবার সাথে সময় কাটাবে বলে এসেছে। যদিও আমজাদ চৌধুরীর কাছে সে একটা আতঙ্ক, তবুও আমজাদ চৌধুরী চাই ছেলে তার সাথে একটু সময় কাটাক।
আমজাদ চৌধুরী শুয়েছিল। আসমিনও গিয়ে তার পাশেই শুয়ে পড়ল। এক পা বাবার উপর তুলে দিয়ে গলায় ভয়ার্থ ভাব এনে বলল, আমার মেয়েরা তো মারামারি শিখে গেছে আব্বু। কিছুক্ষণ আগেই চুলোচুলি করছিল। তুমি দাদা হয়ে সারাদিন রুমে শাহরুখ খানের মতো পড়ে থাকো। তাদের তো একটু সময় দিতে পারো, তাহলে তারা মারামারি না শিখে একটু খেলাধুলা শিখতে পারতো। কেমন দাদু তুমি? আর কিছু না পারলেও নিজের বুড়ো বয়সেও কুমার থাকার দুর্দান্ত ইতিহাসটাও তো বলতে পারো। এতে তোমার নিজেকেও কচি ডাবের মতো মনে হবে। আমজাদ চৌধুরী হতাশার শ্বাস ফেলল। প্রথমে কিছুটা আগ্রহ নিয়ে শুনলেও পরে ঠিকই বুঝেছে ছেলে তাকে খোঁচাতে এসেছে। নাতনিদের বাপকে বলে সারাদিন যুবতী মেয়েদের মতো টিটকিরি সহ্য করতে হচ্ছে। নাতনিদের বললে তো ভাইজিন দাদু বলে মহল্লায় মহল্লায় পোস্টার টাঙিয়ে দিবে। নিজের মুখ বন্ধ রাখো আর আমাকে বাকি জীবনটা শান্তিতে থাকতে দাও। আসমিন ফুঁসে উঠল। এক লাফে শোয়া থেকে উঠে আমজাদ চৌধুরীর মুখোমুখি বসল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে গলায় বলল, একদম ভালো ছেলে সাজবে না। স্কুলে থাকতে মিনা নামের এক মেয়ের সাথে তোমার চোখে চোখে ইশারা চলতো। সেই মেয়ের জন্য তুমি হাত কেটে তার নাম লিখতে চেয়েছিলে। সত্যি করে বলো, তার সাথে আর কি হাঙ্কি বাঙ্কি করেছো? রুম ডেটে যাওনি তো? বুকে হাত দিয়ে বলো আব্বু, তুমি তার হাত ধরনি। আমজাদ চৌধুরী শোয়া থেকে উঠে বসল। আসমিনের দিকে অসহায় চোখে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, খাট থেকে নেমে হাতের বাইরে 4 কদম হাঁটলেই দরজা। চুপচাপ বেরিয়ে যাবে। আর 1 মিনিট এখানে থাকলে আমি তোমার মুখ সেলাই করে দিব। বিয়াদব ছেলে। আমাদের সময় আমরা তোমার মতো অসভ্য ছিলাম না। আমাদের ভালো লাগা ছিল শুদ্ধ, ভালোবাসাটাও ছিল একেবারে পাপমুক্ত। বুঝেছ? আর ওটা অল্প বয়সের আবেগ ছিল, ভালোবাসা নয়। এবার বেরিয়ে যাও। আসমিন মুখ কুঁচকে দৃষ্টি সরালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, একদম বাজে কথা বলবে না। আমি মোটেও অসভ্য নই। আমি কি তোমার মতো হাত কেটে প্রেমিকার নাম লিখতে চেয়েছি? দেখো আমার হাতে কোথাও লেখা আছে বউ। তুমি অল্প বয়সে বেশি পেকেছিলে, স্বীকার করো। আমজাদ চৌধুরী হার মানলেন। আসমিনকে রুমে রেখে নিজেই বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে সময় কাটানোর চেয়ে নাতনিদের চুলোচুলি দেখা ভালো। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো আজ থেকে নিজেকে এত ব্যস্ত রাখবে যাতে আসমিন তার নাগাল না পায়। আমজাদ চৌধুরী বেরিয়ে যেতেই আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যেভাবে রুমে গেড়ে বসেছিল, কয়েকদিন পর পিঠের নিচে শিকড় গজিয়ে যেত। নাতনিদের নিয়ে সারাদিন খেলা করবে যাতে সে নাতি আনার ব্যবস্থা করতে পারে, তা না করে সারাদিন রুমে বসে দেবদাস হচ্ছে। এ কেমন বাবা হলো তার? কেউ কেন তাকে একটু বউয়ের সাথে চিপকে থাকার সুযোগ করে দেয় না? বউকে একটা চুমু খেতে গেলে মেয়েরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার ভাবতেও লজ্জা লাগছে তার মতো এমন নির্লজ্জ মানুষ মেয়েদের তাকানো দেখে লজ্জায় চুমু খেতে পারে না। আসমিন আজ সকাল সকাল পার্টি অফিসে এসেছে। আজ দলের গোপন বৈঠক আছে। সকাল না বলে ভোর বললেই সবচেয়ে বেশি মানানসই হবে। 5টায় মিটিং রাখা হয়েছে। আসমিন 4টেই চলে এসেছে। 5টা বাজতে এখনো 23 মিনিট বাকি। সানভি একটু পরপর হাই তুলছে। আসমিনের মেজাজ ছুটে আছে। আসার সময় সুখ পাখি খুব কান্না করেছে। আজ মেয়েরা তার সাথেই ঘুমিয়েছে, তাই আসমিন উঠতেই তারাও উঠে গিয়েছে। একটু বড় হতেই শিয়ানা হয়ে গেছে দুটো। আসমিনকে রেডি হতে দেখলেই কান্না শুরু করে। উদ্দেশ্য তারাও বাবার সাথে বাইরে যাবে। আসমিনের তখন হাত পা ছড়িয়ে কড়াকড়ি খেতে ইচ্ছে করে। নূর একটুও সাহায্য করে না তাকে। সে পারলে মেয়েদের তার ঘাড়ে তুলে নেয়। নিজের বাসা থেকে আসমিনের চোরের মতো বেরুতে হয়। কি দিন আসলো! লুবানার ব্যাপারে কি ভেবেছো সান? আর কতকাল জোর করে চুমুখে কাটাবে? আমার বাসার মেয়েদের সাথে এসব চলবে না। সিরিয়াস হলে বলো, না হলে ভালো সম্বন্ধ আছে, বিয়ে দিয়ে দেই। সানফির হাই মাঝপথে থেমে গেল। চোখ বড় বড় করে আর্তনাদ করে বলল, দিবেন না স্যার প্লিজ। আমি আছি তো। আমি যথেষ্ট ভালো ছেলে, মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কত বড় চাকরি। আমার চেয়ে ভালো ছেলে পাবেন না। আমি তো যৌতুকও নেব না। আসমিন শান্ত চোখে তাকালো। হিম শীতল গলায় বলল, তোমার চেয়েও ভালো ছেলে লাইনে আছে সান। ছেলে বড় ব্যবসায়ী, নিজেদের কোম্পানি আছে। ছেলে দেখতো মাশাল্লাহ। সবচেয়ে বড় কথা, ছেলে লুবানাকে শাবানা ডাকবে না কখনো। ঝগড়া তো অনেক দূরের ব্যাপার। তাহলে তোমার কাছে কেন বিয়ে দিব? একটা যোগ্য কারণ দেখাও। সানফির মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। তবুও গলায় জোর এনে শক্ত গলায় বলল, আমি শাবানাকে ভালোবাসি স্যার, আর আমি ওকে শাবানাই ডাকবো, ভালোবেসে ডাকি।
এটা শুধু একটা সম্বন্ধ নয়, এটা আমার মনের শান্তি। আসমিন মুচকি হাসল, সানভির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, তাহলে একা একা হানিমুনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও সান। শাস্তির কথা মনে আছে তো? আজ সানভি আর লুবনার বিয়ে। আসমিন আর নূর লুবানাকে প্রস্তাব দিতেই লুবানা ইতস্তত করতে থাকে। সরাসরি না বলতে পারছিল না সে, কারণ লাবিব এখনো ছোট। তার ভাইকে রেখে সে এখনই বিয়ে করতে চায় না। তবে আসমিন আর নূর তাকে আশ্বস্ত করেছে বিয়ের পরেও সে এখানেই থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ইতিউতি করে লুবানাও হ্যাঁ করে দিয়েছে। সানভি নিঃসন্দেহে একজন ভালো ছেলে, শুধু তার সাথেই একটু আদায় কাজ করার সম্পর্ক। নূর আর আসমিনকে দেখে সে মনের জোর পেয়েছে। দা কুমড়ার সম্পর্কের পরেও তাদের মাঝে কত ভালোবাসা, তাহলে তাদের মাঝেও ভালোবাসা হয়েই যাবে। এর মধ্যেই আশিয়ান এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে আছে। রাস্তা থেকে এক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। তার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটি। বেশি ব্যথা না পেলেও হাত সামান্য কেটে গিয়েছিল। তাতেই মেয়েটা রেগে রাস্তার পাশের এক বাস দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আশিয়ানকে হসপিটালে নিয়ে মাথায় ব্যান্ডেজও করিয়ে দিয়েছে। আর তাতেই নাকি আশিয়ান তার প্রেমে পড়ে গিয়েছে। সেই মুহূর্তে মেয়েকে নিয়ে হাজির হয়েছে আসমিনের অফিসে। গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে আসমিন বসে বসে আশিয়ানের অলৌকিক প্রেমের গল্প শুনেছে। অমিকে ভোতা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আসমিন গম্ভীর গলায় বিয়ের আয়োজন করতে বলল। তার ভাষ্য মতে যে তোমার মাথা ফাটিয়েছে, তুমিও ভালোবেসে তার হৃদয় ফাটিয়ে দাও। 1 ঘন্টার মধ্যে মেয়ের বাবাকে হাজির করে তাদের বিয়ে দিয়ে বাসায় বউ নিয়ে হাজির হয় আসমিন। সব কিছু খুলে বলে নূরকে। নূরের ইচ্ছে করলো আসমিনের মাথাটাই ফাটিয়ে দিতে। দেখা গেল তাতেও তার প্রেম পেয়ে যাবে। সেই ভয়ে তাতে দাঁত চেপে রইল সে। যত সব পাগলের কারখানা তার বাড়িতে। আশিয়ানের বউ সাইফা বিয়ের ধাক্কায় আহম্মক হয়ে দাঁড়িয়েছিল। নূর তাকে আশিয়ানের রুমে বসিয়ে মুচকি হেসে বলল, আমার ভাই ছোটবেলা থেকেই একা বড় হয়েছে। তার একজন নিজের মানুষের খুব অভাব। আপন মানুষের ভালোবাসা কি তা আমার ভাইয়া জানে না। আশা করি তুমি তা পূরণ করে দিবে। তুমি ভালোবেসে তার হাত ধরলে সে ভালোবেসে তোমাকে বুকে ছড়িয়ে নিবে। একটু ভালোবেসেই দেখো, ঠকবে না। আশিয়ান বাসর ঘরে ঢুকেই সাইফাকে প্রথম প্রশ্ন করছিল সে কাউকে ভালোবাসে কিনা। সাইফার তখন আশিয়ানের ফাটা মাথা আবার ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল। এখন জিজ্ঞেস করার কি ফায়দা? ভাগ্য ভালো সে কোনো সম্পর্কে ছিল না। থাকলে তো এখন ভয়ঙ্কর ছ্যাঁকা খেয়ে বসে থাকতো। কিন্তু আশিয়ানকে বলল, আছে, আর তাকে আমি আত্মা, ফুসফুস, লিভার সব দিয়ে দিয়েছি। আমার থেকে দূরে থাকুন। আশিয়ান ভাবলেশীনভাবেই বলল, হাত তো দাওনি, এবার আঙ্গুল টিপে দাও। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। সাইফা দাঁতে দাঁত চেপে বলল, কবুল বলতে গিয়ে গলা ব্যথা হয়নি? আসুন, গলাটাও একটু টিপে দেয়। কয়েকদিন ইঁদুর বিড়াল সম্পর্ক থাকলেও এখন তাদের সম্পর্ক মাখো মাখো হয়ে গেছে। তাদের প্রেম দেখে আসমিন হতাশ চোখে নূরকে দেখে। মেয়েরাও ইদানিং তার সাথে দুশ্মনী শুরু করেছে। বউয়ের কাছেই খেসতে দেয় না। নূরের মায়া বেগমের জন্য খারাপ লাগে। তার মেয়েকে বাঁচাতে গিয়েই নিজের জীবন দিতে হয়েছে তাকে। সব সময় দোয়া করে আল্লাহ যেন তার কবর জীবন সুখের করে দেন। গান ছেড়ে দিয়েছে নূর। মেয়ে, বর আর অফিস সামলেই তার অবস্থা নাজেহাল। মেয়েগুলো হাঁটা শিখেছে, দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যায়। আসমিন সিকিউরিটি 3 গুণ বাড়িয়েছে। মেয়েদের দেখাশোনা করার জন্য 2 জন গভর্নেন্স রেখেছে। নূর সুস্থ হওয়ার পর থেকেই অফিস করা শুরু করেছে। মেয়েদেরকে সাথে করে নিয়ে যায় সে। তখন তারা সুখ পাখিকে সামলায়। ঘরোয়া আয়োজনে সানফিয়া লুবনার বিয়ে সম্পন্ন হয়েছে। আসমিন বড় আয়োজন করতে চাইলেও সানফিয়া লুবনা তাকে বাধা দিয়েছে। তারা এত জাঁকজমকভাবে বিয়ে করতে চায়নি। তাদের মতামতকে সমর্থন করেছে আসমিন। বিয়ের সমস্ত আয়োজন অমিয়ার আশিয়ান নিজের হাতে করেছে। লুবনাকে তারা নিজের বোনের মতো দেখে, তাই বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি তারা। আসমিন সানফির বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। ছেলেপক্ষ হিসেবে মেয়ে পক্ষের নূরকে তার ভীষণ পছন্দ হয়েছে। 2 মেয়ের মা হলেও তার আপত্তি নেই। বিয়ে পড়ানো শেষ হতেই সে নূরের গা ঘেঁষে বসে পড়ল। নূরের কানে ফিসফিস করে বলল, 2 তলা 3 নাম্বার রুমটা খালি আছে। বিছানা থেকে খেলনাগুলো সরিয়ে দিলেই
আমরা একটা ভালো সময় কাটাতে পারবো, হবে নাকি বেআইন? নূর বাঁকা হেসে নিজেও আসমিনের মতো ফিসফিস করে বলল, ছি, অবশ্যই। বর আমার আশেপাশে নেই, যখন তখন চলে আসতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার বেডরুমে যাবেন নাকি অন্য কোথাও? আমার বউকেও তো দেখছি না, না জানি কে পটিয়ে ফেলছে। খারাপ লোকের অভাব নেই, ভোলা ভালা বউ আমার। আগে তাকে খুঁজে নেই, আসুন আমার সাথে, চিপাই চাপাই খুঁজতে হবে। আসমিন নূরকে নিয়ে উধাও হয়ে গেল। বউ এত সহজে পটে যাচ্ছে? বিষয়টি নিয়ে গোপন বৈঠক করা দরকার। আরে কি করছেন? ছাড়ুন আমাকে, নিচে কত কাজ আছে। আমি ছাড়া এখন আর কোনো কাজ নেই। আমার এখন বাসর বাসর ফিল হচ্ছে। একটা জম্পেশ বাসর সারতে হবে শর্টকাটে। যে কোনো সময় গেরিলা হামলা হতে পারে। মেয়েগুলো আশেপাশেই আছে, তারা আসার আগে অনেক কাজ সারতে হবে। আমি কতটা প্রেশারে আছি বুঝতে পারছো? কথা বলে সময় নষ্ট করো না বউ, আসো একটা চুমু খাই। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন দরজা বন্ধ করে নূরকে বুকের সাথে মিশিয়ে নিল। দুই মেয়ের বাবা হয়ে গেছেন, এবার ভালো হয়ে যান। মেয়ের বাবাদের এমন নির্লজ্জ হতে নেই মন্ত্রী সাহেব। নূরের কথা শুনে আসমিন মুচকি হাসল। নূরের কপালে চুমু খেয়ে নেশালো গলায় বলল, কিন্তু বরদের নির্লজ্জ হওয়া দোষের কিছু না বউ। আমি নির্লজ্জ না হলে তোমার আর আম্মুর ডাক শোনা হতো না। সেই খুশিতে তোমার আমাকে সকাল বিকেল নিয়ম করে ট্যাবলেটের মতো চুমু খাওয়া উচিত। নূর ফিক করে হেসে দিল। আসমিনের বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, আপনার মেয়েরা এখনই চলে আসবে। সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো, যেতে দিন। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নূর হাজারবার নিষেধ করেও কাজ হলো না। তার সমস্ত সাজগোজ নষ্ট করে দম নিল। ভালোবাসা গভীরতায় পৌঁছতেই নূর আসমিনের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, পাগলামিতে লাগাম টানুন মন্ত্রী সাহেব, আবার বাবা হচ্ছেন আপনি। থেমে গেল আসমিন, স্থির নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, আমার পাগলামি সারা জীবনেও কমবে না বউ। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে বউকে ডাবল ভালোবাসবো, কাছে আসো। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। এই লোক এ জীবনে ভালো হবে না। লোবনাকে সানফির রুমে নিয়ে এসেছে নূর। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। মেয়ে দুটো আজ খুব বিরক্ত করছে। আসমিন মেহমানদের বিদায় দিতে গিয়েছে। নূর সুখ পাখিকে সাইফা আর আশিয়ানের কাছে দিয়ে বলল, ওদের কিছুক্ষণ রাখো ভাইয়া, আমার ক্লান্ত লাগছে। ওদের বাবা এলে তার কাছে দিয়ে দিও। আশিয়ান চিন্তিত মুখে এসে নূরের কপালে হাত রাখলো। গা গরম হয়ে গেছে। নূরের কোল থেকে সুখে নিয়ে চিন্তিত গলায় বলল, জ্বর আসছে মনে হয়, ডাক্তার ডাকবো? বেশি খারাপ লাগছে তোর? নূর মাথা নাড়িয়ে না জানালো। সাইফা পাখিকে কোলে তুলে নিয়ে বলল, কিছুক্ষণ রেস্ট নাও আপু, আসো আমি তোমাকে রুমে দিয়ে আসছি। নূর সাই জানালো। সাইফা নূরকে রুমে শুইয়ে দিয়ে লাইট বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আসমিন। নূরের কপালে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। জ্বর আসেনি। নূরকে ক্লান্ত লাগছে। ইন্টারকমে কল করে ডিনার উপরে পাঠিয়ে দিতে বলল। নূরের মাথায় হাত বলিয়ে বেরিয়ে গেল রুম থেকে। হাতে একটা ইলেকট্রিক সেলাই মেশিন নিয়ে বাসর ঘরে হাজির হলো সানভি। লোবানার হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, এই নাও তোমার বড়লোক হওয়ার হাতিয়ার সাবানা। আশা করছি আগামী বছর আমরা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হব। লোবানা হাই তুলে সেলাই মেশিনটা পাশে রাখলো। খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গয়না খুলতে খুলতে বলল, ঠিক আছে, ততদিন আপনি নিচে অ্যাডজাস্ট করে নিন দাদু। কোটিপতি হলে আমি আজিমপুরে একটা ভালো কবরের আপনার থাকার ব্যবস্থা করে দিব। আর কত জিন্দা মানুষের সাথে ঘুরবেন, কবর না দিতে পারলেও ততদিনের জন্য ফ্ল্যাটটা আপনার। সানভি মুচকি হাসলো। লোবানা একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। সানভি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত লাগছে খুব। পাঞ্জাবির পকেট হাতড়ে কপাল কুঁচকে ফেলল সানভি। আসার সময় আসমিন তার পকেটে কিছু একটা দিয়ে দিয়েছে। পকেট থেকে হাত বের করে চোখ বড় বড় করে ফেলল সে। আসমিন সত্যি সত্যিই তাকে প্রোটেকশন দিয়ে দিয়েছে। বাথরুমের দরজার শব্দ শুনে হাতের প্যাকেট জানালা দিয়ে বাইরে ফেলে দিল সে। বাথরুম থেকে বেরিয়ে সানভিকে অস্বস্তি নিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলল লুবনা। ভেজা চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছে?
সানভি মাথা নাড়িয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। মুচকি হাসল লুবানা। সব কিছুতেই কেমন একটা ভালো লাগা মিশে আছে। আশ্চর্যজনক হলেও এই ক্যাটকেটে লোকটাকেও তার ভালো লেগেছে। ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল সে। সানভির দেওয়া প্রথম স্পর্শ মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সানভি এদিক ওদিক চোখ ঘুরিয়ে লুবানাকে খুঁজল। রুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখল লুবানা সেখানেই দাঁড়িয়ে। ধীর পায়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল সানভি। লুবানা হালকা কেঁপে উঠলেও কিছু বলল না। সানভির থেকে লুবানা হাইটে অনেকটাই শর্ট, তাই লুবানার মাথা সানভির ঠিক বুকে গিয়ে ঠেকল। সানভি নিচের হাতের বাঁধন শক্ত করে লুবানার মাথায় চুমু খেল। সামনের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলল, আজ থেকে তুমি আমার পরিবার জান। যাই কিছু হোক আমার থেকে গোপন করবে না। সমস্যা যতই বড় হোক আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব, কিন্তু কোনো লুকোচুরি নয়। তোমার প্রতিটি কথা আমি জানতে চাই। তা যদি একটা ভুল দেখে ভালো লাগা হয় সেটাও তুমি আমাকে বলবে। কাজ শেষে যখন বাসায় আসবো আমাকে সব কিছুর গল্প শোনাবে। আমাকে একটু ভালোবাসলেই হবে, এর বেশি চাই না তোমার কাছে। লুবানা জড়িয়ে ধরল সানভিকে। মন্থর গলায় বলল, আপনার সব কথা আমি শুনবো। আপনি শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে সারা জীবন থেকে যান। আমি আপনাকে আপনার স্বপ্নের মতো সাজিয়ে প্রতিদিন উপহার দিব। আচমকা লুবানাকে কোলে তুলে নিল সানভি। রুমের দিকে যেতে যেতে সিরিয়াস ভঙ্গিতে বলল, তাহলে বিলালটা মেরেই ফেলি শাবানা, একদম লজ্জা পাবে না। আমরাই তো। লুবানা হতভম্ব হয়ে গেল। অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। নূরের প্রেগনেন্সির 5 মাস পেরিয়ে গেছে। ইদানিং শরীর খুব ক্লান্ত থাকে নূরের। মেয়েগুলো এক একটা বিচ্ছু হয়েছে। সারাদিন মারামারি করে আবার নিজেরাই ভাব করে নেয়। সাইফা আর লুবানা সারাদিন দুটোকে দেখে রাখলেও রাতে তারা বাবা ছাড়া কারোর কাছে থাকে না। আসপিন আসতে দেরি হলে ভিডিও কল দিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না শুরু করে। আসপিন নানান কথা বলে মানানোর চেষ্টা করলেও মেয়েদের বোঝানো বৃথা। আমজাদ চৌধুরী তখন ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে গা জ্বালানো হাসি দেয়। আসপিন সব বুঝেও না বোঝার ভান করে চিন্তিত গলায় বলে, আমার মেয়েগুলো তোমার মতো কিভাবে হলো আব্বু? ঠিক তোমার মতো হাড় জ্বালানো হয়েছে। দোয়া পরে একটা ফু দাও তো, তোমার বাতাস লাগলে কেটে যাবে। আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকায় ছেলের দিকে। মেয়ে দুটো একেবারে ঠিক করে, ওকে আরো বেশি চালানো উচিত। বকতে বকতে কল কেটে দেয় সে। আসবিন লম্বা শ্বাস ছাড়ে। তার বাবা যে নাতনিদের সামলে নিবে তা সে ভালো করেই জানে। দুটোতেই তার অবস্থা নাজেহাল। আর একটা হলে তার কি হবে সেই চিন্তায় আসবিনের ঘুম আসে না। আসবিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকেই নূরের থেকে দূরে দূরে থাকবে। যতই প্রেম পাক না কেন সে বউ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। বউ দেখে উতলা হওয়ার কিছু নেই, সবারই বউ থাকে, তারও আছে। তাই বলে বছর বছর বাবা হয়ে জনসংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না। একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে এইসব কাজ তাকে মোটেও মানায় না। বউ থেকে দূরে থাকার কথা চিন্তা করেই আসমিনের মুখটা শুকিয়ে গেল। এখন আবার বউয়ের গা ঘেঁষে বসে থাকতে ইচ্ছে করছে। কিছুক্ষণ আগের প্রতিজ্ঞা ভুলে আসমিন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিল। গিয়েই চটাস চটাস করে দুটো চুমু খেতে হবে। বিয়ে করলে যে সকাল সকাল বউকে চুমু খাওয়ার চাকরি করতে হবে এটা জানলে সে জীবন নিয়েও বিয়ে করতো না। ড্রাইভারটাও চেঞ্জ করতে হবে। গাড়ি এত ধীরে চালালে সে বাড়ি যাবে কখন? বউ না আবার ঘুমিয়ে যায়। ঘুমন্ত বউকে চুমু খেয়ে মজা নেই। চুমু খেয়ে যদি বউয়ের ঝাড়ি না খেলো সেটা আবার কিসের চুমু? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। আজ নূরের ডেলিভারি ডেট। কিছুক্ষণ আগে নূরকে ওটিতে নিয়ে গেছে। আসবিন বউয়ের চিন্তা করার সময় পাচ্ছে না। সুখ আর পাখি তাকে উল্টো পাল্টা করে ফেলছে কথা বলতে বলতে। দুই হাতে দুই মেয়েকে ধরে বসে আছে আসবিন। ছেড়ে দিলেই ফুরুত ফুরুত করে এদিক সেদিক চলে যাচ্ছে। আশিয়ান আর অমি ওটির সামনে পায়চারি করছে। সাইফা আর লোবানা সুখ পাখিকে কয়েকবার নিতে গিয়ে ব্যর্থ হয়ে বসে আছে। বাবাকে পেলে তারা আর কাউকে পাত্তা দেয় না। আসমিন অমির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো ভাই, আমার ভালো লাগছে না।
অমি চিন্তিত মুখে সুখ পাখিকে নিয়ে বেরিয়ে গেল। মামার সাথে যেতে পেরে তাদের আনন্দের কোনো শেষ নেই। আসমিন চিন্তায় ঘেমে যাচ্ছে। এবার প্রেগনেন্সির শুরু থেকেই নূর অসুস্থ ছিল। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। নূর আর বাচ্চা দুজনের সুস্থতাই একমাত্র কাম্য। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলো। পিছনেই নার্সের কোলে একটা বাবু। আসমিন চিন্তিত মুখে ডাক্তারের কাছে গিয়ে বলল, নূর কেমন আছে ডক্টর? ধন্যবাদ ডক্টর। ডাক্তার হাসি মুখে চলে গেল। আশিয়ান নার্সের থেকে বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশেই সাইফা আর লোবনা উসখুস করছে বাবুকে কোলে নেওয়ার জন্য। লোবনা ভয়ে কিছু বলছে না, আর সাইফা কয়েকবার বলার পরেও আশিয়ান দেয়নি। আসমিন আশিয়ান থেকে ছেলেকে কোলে নিয়ে তার কানে আজান দিল। ছেলের কপালে চুমু খেয়ে এক ধ্যানে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। ভাইয়া, আমরা লাইনে আছি। লুবানার কথা শুনে হেসে উঠল আসমিন। বাবুকে লুবানার কোলে দিয়ে নূরের কাছে চলে গেল। বউকে দেখার জন্য বুকটা আনচান করছে। সানফিয়ার অমি সুখ পাখিকে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো। সানফি ঘেমে নিয়ে একাকার অবস্থা। অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করতে গাজীপুর গিয়েছিল। আমজাদ চৌধুরী আর সে কিছুক্ষণ আগেই ফিরেছে। আমজাদ চৌধুরীও এখানেই আসছে। তার গাড়ি হয়তো জ্যামে আটকে পড়েছে। নূর কেমন আছে? অমির অস্থির গলা শুনে তাকে জড়িয়ে ধরল আশিয়ান। উৎফুল্ল গলায় বলল, ভালো আছে ভাই, আমাদের ঘরে রাজপুত্র এসেছে, দেখ। অমি এক পলক তাকালো সাইফার কোলে সাদা তোয়ালে পেঁচানো সাদা পুতুলটার দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। সানফি লুবনার কানে ফিসফিস করে বলল, আমাদেরও একটা পুতুল দরকার শাবানা। লুবনা কটমট করে তাকিয়ে চলে গেল নূরের কেবিনে। আসমিন নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের এখনো জ্ঞান ফেরেনি। আসমিন নূরের মাথায় হাত বলিয়ে দিচ্ছে। নূরের চেহারাটা মলিন হয়ে গেছে। শুকনো ফ্যাকাশে ঠোঁটগুলোতে আলতো করে চুমু খেলো আসমিন। এখন একটু শান্তি লাগছে তার। সুখ পাখি ভাইয়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পরপর আদুরে হাতে আদর করে দিচ্ছে। নূরের জ্ঞান ফিরেছে একটু আগে। সবাই নূরের সাথে দেখা করে গিয়েছে। আমজাদ চৌধুরী নাতিকে কোলে নিয়ে বসে আছে। সুখ পাখিকে আশিয়ান সাথে করে নিয়ে গেছে। পাছি দুটো হাসপাতালে খেলার মাঠ বানিয়ে ফেলেছে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে রোগীদের রুমে চলে যাচ্ছে। প্রশ্ন করতে করতে অসুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দেওয়ার অবস্থা। আমজাদ চৌধুরী আসমিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ছেলের বাবা হয়েছো, এবার ভালো হয়ে যাও। ছেলে তোমার মতো হলে কপালে দুঃখ আছে। আসমিন বাঁকা চোখে তাকিয়ে দাম্ভিকের হাসি হাসল। আমজাদ চৌধুরীকে খোঁচা মেরে বলল, আমার মতো হলে সেও 3 বাচ্চার বাপ হবে। মানুষকে গর্ব করে বলবে আমরা 3 ভাই বোন। আমার মতো তো ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হবে না। থাক, বাদ দাও, আমার কষ্ট তুমি বুঝবে না। কাল থেকে বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে থাকবে, দেখো শেষকালে কাউকে পটাতে পারো কিনা। বউকে বসে রাখার ছোটোখাটো একটা ট্রেনিং আমি তোমাকে দিয়ে দিব। সানের সাথে বাসায় যাও। কচি ছেলেদের রাত জাগতে নেই, যৌবনে ভাটা পড়বে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, বুঝেছো? আমজাদ চৌধুরী তপ্ত শ্বাস ফেলল। এই ছেলের ঠোঁট দুটো সেলাই করে দেওয়ার ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বাসায় চলে গেল। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে অমি। আশিয়ান তার পাশেই সিগারেট টানছে। সিগারেট শেষ টান দিয়ে শান্ত গলায় বলল, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। সে নেই ভাই, থাকলে পাতাল থেকে হলেও তোর সামনে হাজির করতাম। এভাবে আর কয়দিন? কে বলল সে নেই? আমার এই বুকের বাঁ পাশে সে আছে, ঠিক প্রথম দিনের মতো জীবন্ত। আমার ভালোবাসায় তাকে বেঁচে থাকতে দে। আর কাউকে জীবনে এনে তাকে ভুলে যাওয়ার দুঃসাহস আমার নেই ভাই। ভুলবি কেন? তাকে তার জায়গায় রাখ। যে আসবে সে তার নিজের জায়গা বানিয়ে নেবে। আশিয়ানের কথাই মলিন হাসল অমি। আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, এগুলো সব মন ভোলানো গল্প ভাই। যে জায়গাটা তার জন্য বরাদ্দ, সে জায়গা অন্য কাউকে দিলে সে কি নিজের অস্তিত্ব হারাবে না? তিক্ত হলেও এটাই সত্যি যে একসময় সংসারের চাপে সে আমার বুকে চাপা পড়ে যাবে। বউ বাচ্চার কথা চিন্তা করতে গিয়ে মাসের পর মাস তাকে ভুলে থাকব। মনে পড়বে
কোনো অপ্রাপ্তি সামনে আসলে তার জন্য হৃদয় পূর্বে। তার জায়গায় যাকে বসাবো সে তার জায়গা দখল নিবে ভাই। আমি হয়তো মায়ায় পড়ে তা মেনেও নেব। এই মেনে নেওয়াটাতেই আমার আপত্তি। আমি স্বপ্নেও তার জায়গায় কাউকে চাই না। তাকে ভালোবাসার জন্য তার উপস্থিতির প্রয়োজন নেই। আমার হৃদয়ে তার অস্তিত্বই যথেষ্ট। আশিয়ান হার মেনে নিল। অমির পিঠে হালকা চাপড় মেনে নিচে নেমে গেল। অমির ভেজা চোখজোড়া বন্ধ করলো তার প্রেয়সীকে কল্পনা করার আশায়, যাকে সে হারিয়েছে ঢাকার ব্যস্ততম রাস্তায়। বাসের চাকায় পিষ্ট হওয়া প্রেয়সীর মুখটা চোখে ভেসে উঠতেই ধরপড় করে চোখ খুলে ফেলল অমি। কি হতো যদি দুজনে জীবনটা একসাথে হাসি খুশি কাটাতে পারত। নূর আসমিনের হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। এ পর্যন্ত আসমিন কয়েকশো চুমু খেয়েছে তাকে, বারবার বিস্তারিত বুঝিয়েছে বউ ছাড়া সে এতিম মুরগির বাচ্চার মতো কিভাবে ঝিম মেরে বসেছিল। তাই তাকে এখন টপাটপ চুমু খেতে দেওয়া হোক। বউ হিসেবে এটা তার দায়িত্ব এবং কর্তব্য। মন্ত্রীর বউ হয়ে সে দায়িত্বে অবহেলা করতে পারে না। তাই নূর চুপ করে তার কথা শুনছে আর চিন্তা করছে এই চুমুখোর লোকটাকে নিয়ে সে কিভাবে বাকি জীবনটা কাটাবে।